তো আজকে হচ্ছে 13ই ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 68তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের অষ্টম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 39 থেকে, যেখানে আলোচনা করা হয়েছে দলিল বাতিল বা আন্ডারলাইন করেন ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। তো ধারা হচ্ছে 39 থেকে কত, 41, 39 থেকে 41। তো এবং আপনারা একটা জিনিস যদি এখানে লক্ষ্য রাখেন, বিশেষ করে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে দলিলের ইংরেজি কিন্তু ভাই ডকুমেন্ট বলে নাই। দলিল সংশোধনের ওখানেও ছিল রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট। আর দলিল বাতিল কি বলেন? ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। তো আমরা চলে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় দলিল বাতিলের মামলা দায়ের করতে হয়। যখন দলিল বাতিলের আদেশ দেওয়া যায়, ধারা 39 দেখেন, নিম্নলিখিত গোল দিবেন দুইটি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের মকদ্দমায় দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারে। কয়টা ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। কি কি দেখেন? কোন দলিল, কোন লিখিত দলিল আন্ডারলাইন করেন বাতিল বা বাতিলযোগ্য হলে। একটা বলছে বাতিল আর কি বাতিলযোগ্য হলে। এখন বাতিল বলছে ভয়েড, আর বাতিলযোগ্য কি ভয়েডেবল। তার মানে একটা জিনিস আপনাদের মনে আছে কিনা, যে চুক্তি রদের মামলা কিন্তু দলিলটা চুক্তিটি বাতিলযোগ্য হইলেই কি করা যেত? চুক্তি রদ বাতিল যোগ্য। কিন্তু ওই জায়গা, এই জায়গা বাতিল যোগ্য হইলেও দলিল বাতিলও করা যাবে, বাতিল যোগ্য হলে চুক্তি রদও করা যাবে। কিন্তু ওখানে চুক্তি রদের ক্ষেত্রে কিন্তু বাতিলের কথা ছিল না, ওই জায়গায় শুধু ছিল কি বাতিল যোগ্য। আর এখানে আছে বাতিল বা বাতিল যোগ্য। তাহলে যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে দলিলটি বাতিল যোগ্য হলে কি কি মামলা করা যায়, দলিল বাতিলও করা যায়, চুক্তি রদের মামলাও করা যায়, বা দলিল রদের মামলাও করা যায়। কিন্তু যদিও আছে দলিলটি বাতিল বা বাতিল যোগ্য দুইটাই আছে, তাহলে শুধুমাত্র করা যায় কি ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল বাতিল। এবং বাতিল যোগ্য হইলে বাতিলও করা যায়, চুক্তি রদও করা যায়। কারণ ওই জায়গায় বলা আছে লিখিত দলিল বাতিল যোগ্য। কিন্তু যদি বাতিল বলে, বাতিল শুধু বাতিল বললে কি, যদি কোনো দলিল বাতিল হয় তাহলে কি মামলা করতে হবে? দলিল বাতিলই করতে হবে, ওই জায়গায় চুক্তি রদ করলে কাজ হবে না। বুঝতে পারছেন? এখন যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি আন্ডারলাইন করবেন অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তা তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে। একটু বুঝাই, শুনেন। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা জমির মালিক, আপনার বাড়ির মালিক। এখন আপনার বিরুদ্ধে আপনার প্রতিবেশী একটা দলিল তৈরি করে এনে দেখাচ্ছে, যে প্রতিবেশী বলতেছে যে ভাই, আপনার বাবা মারা যাওয়ার আগে এই জমির দলিল, এই জমিটা বাড়ি সহ আমাকে আমার কাছে বিক্রি করে গেছে। আপনি ছেলে, আপনার তো জানার কথা। তো এই বাড়ির মালিক হচ্ছি আমি। এই এই দাবিটা করতেছে আপনার প্রতিবেশী। বাট আপনার পিতা মারা যাওয়ার আগে এরকম কোন দলিল করে দিয়ে প্রতিবেশীরে দেই নেই, এটা আপনি নিশ্চিত। তার মানে আপনি বুঝতে পারলেন এই যে প্রতিবেশী যে দলিলটা তৈরি করছে এটা কি দলিল? জাল দলিল। বুঝতে পারছেন কি দলিল বলেন? জাল দলিল। এই জাল দলিলের এক পক্ষ দেখানো হয়েছে আপনার পিতাকে, আর এক পক্ষ দেখানো হয়েছে কাকে? প্রতিবেশীকে। তো এই দলিলটা যদি কার্যকর থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে কে? ওই যে ছেলে বর্তমানে যে আছে সে। তাহলে এখন ওই ছেলে যদি এই দলিলের বিষয়বস্তু জানার পরেও সে যদি নিশ্চুপ থাকে, সে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে একটা সময় পরে তো তার এই দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ শেষ হয়ে যাবে। আর তার ওই যে যে ভুয়া দলিলটা, জাল দলিলটাই কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। জাল দলিলটা বৈধ হয়ে যাবে। এ কারণে এই যে দেখেন, যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তা গুরুতর ক্ষতির কারণ হতে পারে। আপনার এর আগে যে চুক্তি রদ বলেন, তারপরে দলিল সংশোধন বলেন, বা কার্য সম্পাদন বলেন, এগুলাতে কিন্তু প্রকৃতপক্ষেই ওই দুই পক্ষ চুক্তি করে। হয়তো ওই ধরেন হাফিজ করে আর বিথিকা করে, এটা দুইজন পক্ষ দুইজনই করে। হয়তো বা একজনের প্রতারণা আছে, একটু ভুল তথ্য আছে, কিন্তু তারা দুইজনই কিন্তু চুক্তিটা করতেছে। দলিল বাতিলের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে
দুইজনই দেখাইছে দুইজন, বা প্রকৃতপক্ষে একজন ওই সম্পর্কে কিন্তু কিছু কি জানেই না, মানে ওই দলিলটা কি জাল। বুঝতে পারছেন? অর্থাৎ জাল দলিল সম্পর্কে এই আপনি চুক্তি রদ বলেন, দলিল সংশোধন করেন, এই সকল ক্ষেত্রে কিন্তু ওই দলিলটা জাল না, পক্ষগণ দেখো ভুয়া না। বুঝতে অনেক কি পারছেন? করবা বলে, দলিল বাতিলের ক্ষেত্রে যে কাজটা হইতেছে, যে ওই দলিলটা দরজাল জল যেত না আলাদা। মিথ্যা পাবে, মিথ্যা পাবে যে অপরপক্ষ কিছু জানেই না, অপরপক্ষ কিছু জানেই না, এইভাবে এই এই জিনিসটা তৈরি করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন ওই যারে মিথ্যা পক্ষ দেখায় তৈরি করলো, সে যখন ক্ষতিগ্রস্ত হবে এই সম্পর্কে, সে যখন জানতে পারবে, তখন থেকে তার কি মামলা করতে হবে? দলিল বাতিলের মামলা দায়ের করতে হবে। হাফিজ বুঝেন নাই বোধহয়। হাফিজ, বিষয়টা হলো এরকম, ধরেন আপনি একটা জমির মালিক, ওই জমি দীর্ঘদিন যাবত আপনি চাষবাস করতেছেন, জমিতে ধান হয়, বিগত 20 বছর ধরে মালিক আপনি। এখন হঠাৎ করে অমুক এলাকার একজন আপনার জমি দখল নিতে আসছে, এবং দখল নিতে এসে সে দেখাচ্ছে এই জমির মালিক হলাম আমি, এই যে 1 বছর আগে অমুকের কাছ থেকে কিনছি। কার কাছ থেকে কিনছে তা আপনি জানেনও না, আর ও আদৌ ওই জমির মালিক কিনা তাও আপনি জানেন না, অথচ 20 বছর ধরে জমির মালিক আপনি, হঠাৎ করে সে দলিল একটা দেখায় কি বলতেছে এই জমির মালিক সে। তো এই যে যে সে গায়ের জোরে বা সে যে এই বিষয়টা আপনারা অবগত করলো, তখন ওই দলিলটা আপনার কি করতে হবে? বাতিলের মামলা করতে হবে। যদি বাতিলের মামলা না করেন, আপনি জানার পরেও তো তো ওর দলিল থাক, তাতে আমার কি, আপনি তো জানলেন, তো একটা সময় গিয়ে ওই দলিলটা কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে, যদি আপনি দলিল বাতিলের মামলা না করেন। কারণ তামাদি আইনের 3 ধারায় বলা আছে যে যদি কোনো মামলা নির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যে না করে, তাহলে পরবর্তীতে ওই তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে কোনো মামলা করলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তার মানে আপনার মামলা করার অধিকার ওখানে শেষ, আর ভুয়া দলিলটা তখন কি হয়ে গেল? বৈধ হয়ে গেল। এই হচ্ছে আপনার দলিল বাতিলের মূল কথা। তো আমাদের ঢাকা শহরে অহরহ হয়। ঢাকা শহরে একজন দেখা গেল দীর্ঘদিন যাবত ওই জমিটা আছে, হঠাৎ করে এলাকার প্রভাবশালী একজন মাস্টার টাস্তার না এসে দেখা গেলো এই যে জমিটা আমি অমুকের কাছ থেকে কিনছি। তার মানে ওই যে দখলে আছে তার কাছ থেকে টাকা খাওয়ার একটা কি ধান্দা, যে টাকা পয়সা দাও, নাহলে তোমার কিন্তু এই এই জিনিস আমি, এই জমির মালিক আমি। তো আমরা উদাহরণে আসি, যে করিম খায়রুলকে জমি প্রদান করে। খায়রুল জমিটি গণেশের নামে উইল করে মারা যায়। করিম দিছে কারে? খায়রুল রে। খায়রুল কার নামে উইল করে মারা গেছে? গণেশের নামে। এরপরে ঘনশ্যাম জমির দখল গ্রহণ করে এবং এই মর্মে একটি জাল দলিল পেশ করে যে তার পক্ষে জিম্মাদার হিসেবে খায়রুলকে উক্ত জমি হস্তান্তর করা হয়েছিল। ঘনশ্যাম এই জায়গার এই জমির মূল মালিক হলো গণেশ, কিন্তু ঘনশ্যাম উড়ে এসে জুড়ে বসে বলতেছে যে ওই যে খায়রুলকে হচ্ছে জিম্মাদার হিসেবে খায়রুলকে জমি হস্তান্তর করা হয়েছিল তার পক্ষে। ঘনশ্যাম বলতেছে যে খায়রুল যে গণেশকে দিল, খায়রুল জমি পালো কোন জায়গায়? জমি তো আমার কাছ থেকে সে পাইছে, বাট অ্যাকচুয়ালি এই কথা কি সত্য না। তো গণেশ এই জাল দলিল বাতিলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে, কারণ এই জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? গণেশ। কারণ উইল অনুসারে ওই জমির মালিক তো গণেশ। হঠাৎ করে ঘনশ্যাম এসে বলতেছে যে গণেশ যে উইল করছে, ঘনশ্যাম এসে বলতেছে যে তোমার উইল করলে হবে কি, ওই জমি তো আমার, আমার পক্ষে ওই জমির জিম্মাদার ছিল হলো খাইরুল। খাইরুল সো এই জমির মালিক তুমি না, জমির মালিক হলাম কি আমি। এই এই যে ঘনশ্যাম এই যে দলিলটা তৈরি করছে, এটা কি দলিল? জাল দলিল। প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তো এই ক্ষেত্রে যখন গণেশ জানলো, তখন থেকে তাকে আদালতে কিসের মামলা করতে হবে? দলিল বাতিল। বুঝতে পারছেন? তো আমরা 39 ধারায় যে প্রতিকার মঞ্জুর করতে পারি, আমরা যদি 39 ধারায় দলিল বাতিল চাই, তাহলে আদালত আমাদের কি কি প্রতিকার মঞ্জুর করতে পারে একটু দেখি। দেখেন, উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ হলে আদালত তার আন্ডারলাইন করেন বিবেচনামূলক ক্ষমতা বলে নিম্নলিখিত আদেশসমূহ মঞ্জুর করতে পারে। কি ক্ষমতা বলে বলেন? বিবেচনামূলক ক্ষমতা বলে কি কি? দলিলটিকে বাতিল বা বাতিল যোগ্য হিসেবে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে পারে। অ্যাডজাজিং দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাজ ভয়েড অর ভয়েডেবল। আপনি যদি দলিল বাতিলের মামলা করেন, তাহলে আদালত বলতে পারে ওই দলিলটা হচ্ছে কি বাতিল বা বাতিল যোগ্য, আদালতের বাতিল বা বাতিল যোগ্য বলে ঘোষণা করতে পারে। দলিলটি অর্পণের নির্দেশ দিতে পারে, অর্ডারিং ইট টু বি ডেলিভার্ড আপ। মানে যার কাছে জাল দলিলটা আছে বললো যে তুমি এই দলিল আমার কাছে কি আদালতের কাছে অর্পণ করো। অথবা দলিলটি বাতিল করতে পারে, ক্যান্সেল দা ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারছেন? তো
দলিলে বাতিলের মামলায় তাহলে দলিলটি বাতিল করতে পারে, এবং ওই যে যে জাল দলিলটা যার কাছে আছে তারে কি বলবে, তুমি এইটা আমার কাছে হস্তান্তর করো বা অর্পণ করো। এখন আমরা চলে আসি যে যে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করতে পারে। তো এটা আপনার জানা দরকার যে চুক্তি রোধের মামলা, সুরঞ্জন সাহেব, চুক্তি রোধের মামলা কে করতে পারে মনে আছে? হুম। বাদই তো করবে, আবার আবার বিথিকা করতে বিবাদীও করবে। ঠিক আছে। চুক্তি রোধের মামলা, বাদী তো একটা সহজ কথা, যে মামলা করে সেই তো বাদী। তো উত্তর সেটা না, উত্তর হলো যে চুক্তি রোধের মামলায় একটা চুক্তিতে তো দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ ছাড়া যে পক্ষটা সেও করতে আবার কয় আসামি। কি কইছে? পাশাইলে কি? দেখেন, চুক্তি রোধের মামলা যে চুক্তির পক্ষ সে ছাড়া যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে, মানে সেও পারে অন্যরাও পারে, যে ক্ষতিগ্রস্ত হবে সে পারে, চুক্তির পক্ষ আর দরকার নাই। কিন্তু আমরা দলিল সংশোধনের ক্ষেত্রে পড়েছিলাম যে দলিল সংশোধনের মামলা করতে পারে শুধু দলিলের কে বলেন পক্ষ, থার্ড পার্টি দলিল সংশোধনের মামলা করতে পারে না। এই দলিল বাতিলের মামলা যে কেউ করতে পারে, দলিলের পক্ষ আর দরকার নাই। দলিল বাতিল, দলিল দ্বারা যে ক্ষতিগ্রস্ত হবে সেই দলিল বাতিলের মামলা করতে পারে। কিভাবে পারে আমি একটু উদাহরণ দিই, দেখেন, সহজ, খুব সহজ। দেখেন, আমি এই বাড়ির দখলে আছি, আমি এই বাড়ির মালিক। এখন আমার হঠাৎ এক লোক এসে বলল, হঠাৎ এক লোক এসে বলতেছে যে আমার পিতা এই জমি তারে দান করে গেছে, এই জমিদারে কি দান করে গেছে, বাট আমার পিতা এরকম কোন দান তাকে করে নাই। তাহলে ওই জাল দলিলের পক্ষ দেখায়, এক পক্ষ হলো আমার পিতা, আর এক পক্ষ হলো কে, স্বয়ং ওই লোক। বাট এই জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কে, আমি কিন্তু দলিলের কোনো পক্ষ না, কিন্তু দলিল দ্বারা আমি জানি যে এরকম আমার পিতা এরকম কোন দলিল সে করে নাই, তাহলে এই জায়গায় দলিল বাতিলের মামলা করবো কে, আমি, যদিও আমি এই দলিলের কি পক্ষ না। বুঝেন কি না? তাহলে দলিলের পক্ষ না হলেও দলিল বাতিলের মামলা দায়ের করা যায় যদি দলিল দ্বারা আমি কি হই, ক্ষতিগ্রস্ত হই। অথবা যদি এরকম উনি এসে এরকমই দেখাইলো যে 1 বছর আগে এই আমি স্বয়ং তার কাছে জমি বিক্রি করছি, বাট আমি এরকম কোনো বিক্রি তার কাছে করি নাই, তাহলে এই জায়গায় এক পক্ষ দেখাইছে আমারে, আর এক পক্ষ কি ওই লোক বা আর একজন। তো এই জায়গাতে আমি সরাসরি পক্ষ, আমি যেহেতু এই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি এরকম কাউরে দান বা বিক্রয় করি নাই, তাহলেও এই জায়গায় আমার কি করতে হবে, দলিল বাতিলের মামলা। তার মানে আমরা কি বুঝতে পারলাম ভাই, যে দলিল বাতিলের মামলা যে কোনো ব্যক্তি করতে পারে যদি ওই দলিল দ্বারা তার কি হয়, যদি সে ক্ষতিগ্রস্ত হয়। এ হলো কথা। তার মানে আরো বোঝা গেল যে চুক্তি রোধের মামলা আর দলিল বাতিলের মামলা যে কেউ করতে পারে যার স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু দলিল সংশোধনের মামলা করবে কে, শুধুমাত্র পক্ষ। দেখেন, 39 ধারায় দলিল বাতিলের প্রতিকার শুধুমাত্র দলিলের পক্ষসমূহের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ একমাত্র দলিলের পক্ষরা যে দলিল বাতিলের মামলা করতে পারবে তা না, বরং যে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য বা বা যে যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সে দলিলটি বাতিলের জন্য 39 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে। 39 ধারায় নিম্নলিখিত ব্যক্তিগণ দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে। কে কে দেখেন, 1 নাম্বার দলিলের পক্ষ, 2 নাম্বার যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে মামলাটি বাতিল বা বাতিল যোগ্য, বা যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের আন্ডারলাইন করবেন, পক্ষ হওয়ার প্রয়োজন নেই, বরং সে যদি প্রমাণ করতে পারে যে বাতিল বা বাতিলযোগ্য দলিলটির কারণে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে সে মামলা দায়েরের অধিকারী। এটা দেখেন, মন্দিরের জমি ক্ষমতা বহির্ভূত বিক্রয়কে বাতিল করার জন্য সেবায়েত মামলা দায়ের করতে পারে। ধরেন সেবায়েত ওই মন্দিরের জমি দেখাশোনা করে, কিন্তু মন্দিরের জমি আর একজন এসে বিক্রি করতেছে, তার আসলে ওই জমি বিক্রি করার কোনো ক্ষমতা নাই, তাহলে ওই দলিলটা বাতিলের মামলা করবে কে, সেবায়েত। তো আমরা চলে আসি দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ। তো তামাদি মেয়াদে আসার আগে আপনাদের একটা কাগজ দেওয়ার কথা ছিল, বাট কাগজ তোমার প্রিন্টার এখনো ঠিক হয় নাই, দেখি আগামীকাল ইনশাল্লাহ দিতে পারবো। আপাতত আমার আলোচনা শুনেন, সেটা হলো যে দলিল যদি জাল হয়,
তাহলে দুই ধরনের মামলা করা যায়। একটা হলো অবৈধ বা জাল মর্মে ঘোষণামূলক মামলা, আর একটা হচ্ছে কি দলিল বাতিলের মামলা। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে যদি আপনার বিরুদ্ধে কেউ একটা জাল দলিল তৈরি করলো, তখন আপনার হাতে অপশন আছে দুইটা। এক হলো হয় আপনি দলিল বাতিলের মামলা করবেন 39 ধারায়, অথবা অবৈধ জাল মর্মে 42 ধারায় ঘোষণামূলক মামলা করবেন। এখন প্রশ্ন এসে যায় যে কখন আমাকে শুধু 39 ধারা মামলা করলেই হয়, বা কখন 42 ধারা মামলা করতে হয়, বা কখন 39-এর সাথে 42টা আমার লাগবে। বুঝতে পারছেন? তো প্রথমত একটা কথা এটা একটু মনে রাখেন, দলিলের এখানে যারা যারা নতুন, যাদের লেখা নাই তারা একটু লেখেন যে দলিলটি নিবন্ধিত। লেখেন যে জাল দলিলটি নিবন্ধিত, জাল দলিলটি নিবন্ধিত, জাল দলিলটি নিবন্ধিত, অথবা ক্ষতিগ্রস্ত পক্ষ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত জাল দলিলটি নিবন্ধিত অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি উক্ত জাল দলিলের পক্ষ হলে, উক্ত জাল দলিলের পক্ষ হলে 39 ধারায়, 39 ধারায় দলিল বাতিলের মামলা করতে হবে। লিখতেন? লেখেন এছাড়া অন্যান্য ক্ষেত্রে, এছাড়া অন্যান্য ক্ষেত্রে, এছাড়া অন্যান্য ক্ষেত্রে দলিলটি জাল ও অবৈধ মর্মে, দলিলটি জাল ও অবৈধ মর্মে, জাল ও অবৈধ মর্মে 42 ধারায় ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে হবে। 42 ধারায় ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে হবে। আচ্ছা একটু বুঝেন, আপনি ধরেন আপনার বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করা হলো, আপনি ওই জাল দলিলটা দ্বারা কি হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আপনাকে দুইটা জিনিস দেখতে হবে, দুইটার একটা যদি মিলে যায় তাহলে আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে, আর দুইটার একটা যদি না মিলে তাহলে আমার কষ্ট করে দলিল বাতিলের মামলা করা লাগবে না, আমাকে 42 ধারায় ঘোষণামূলক মামলা করলেই হবে। কিভাবে? ধরেন আমার বিরুদ্ধে একটা জাল দলিল হয়েছে, এখন আমি ওই জায়গায় আগে দেখবো যে ওই জাল দলিলের এক পক্ষ কি আমি কিনা, জাল দলিলের দাতা গ্রহীতার মধ্যে এক পক্ষ কি আমি কিনা। আমি যদি এক পক্ষ হই তাহলে আমাকে কি মামলাই করতে হবে, দলিল বাতিলের মামলাই করতে হবে। বুঝতে পারছেন? ধরেন আমি দেখলাম যে ওই জাল দলিলের এক পক্ষ আমার পিতা আর এক পক্ষ হলো অন্য ব্যক্তি, আমি পক্ষ না, আবার জাল দলিল দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি। তাহলে আমি দেখবো যে এই দলিলটা কি নিবন্ধিত কিনা। বুঝতে পারছেন? যে আমি পক্ষ না তার মানে তো 39 ধারা করা লাগতেছে না। ঠিক আছে, বাট আরো একটা জিনিস আমার দেখতে হবে যে আমি পক্ষ না, ঠিক আছে, এখন দেখতে হবে এই দলিলটা কি নিবন্ধিত কিনা, রেজিস্টার্ড কিনা। যদি নিবন্ধিত হয় আমি পক্ষ না হই, তাতে কি হয়েছে, নিবন্ধিত হইলেও আমাকে কি মামলা করতে হবে, দলিল বাতিলের মামলাই করতে হবে। করতে হবে। বা পক্ষ না হয় সেই ক্ষেত্রে আর এই দুইটার কোনোটা যদি না মিলে তাহলে আমাকে ওই দলিল বাতিলের মামলা করার দরকার নাই, আমাকে মামলা করতে হবে কি মামলা, 42 ধারায় ঘোষণামূলক মামলা। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে দলিল বাতিল আর ঘোষণামূলক মামলার ভিতরে পার্থক্য কি? দলিল বাতিলের মামলা আপনি করতে গেলে ভাই আপনার 1 ভলিউম কোর্ট ফিস দেওয়া লাগবে। বুঝতে পারছেন? ওই সাবজেক্ট ম্যাটারের
কি কোর্ট ফিস দেওয়া লাগবে? অ্যাড কোর্ট ফিস। আর ঘোষণামূলক মামলা হলে আপনার কোর্ট ফিস দেওয়া লাগবে ফিক্সড কোর্ট ফি, কত টাকা? 300 টাকা। বাট সব জায়গায় তো ঘোষণামূলক মামলায় কাজ হবে না, বুঝতে পারছেন? তো এই কারণে যদি জাল দলিলের সংক্ষুব্ধ পক্ষ জাল দলিলের পক্ষ হয়, অথবা জাল দলিলটি যদি কি হয়, নিবন্ধিত হয়, এই দুইটার কোনো একটা যদি মিলা যায়, তাহলে মামলা করতে হবে কি, দলিল বাতিল। আর দুইটার কোনো একটা যদি না মেলে, তাহলে কি, ঘোষণামূলক। বুঝতে পারছেন? এখন কিছু কিছু ক্ষেত্র আছে যে আপনি 42 ধারায় ঘোষণা মামলা করছেন, করার সাথে সাথে আপনি আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলও চাইতে পারেন, সেটা হলো আলাদা কথা। মানে আপনি শুধু 39 ধারা চাইলেও হয়, কিন্তু আপনি আবার সাথে 42 যোগ করছেন, কিন্তু ক্ষতি নাই। কিছু কিছু ক্ষেত্র আছে যে আপনার মনে হচ্ছে যে দুইটাই আমি একসাথে করব, সেটা আপনার ব্যাপার, করতে পারেন, কিন্তু নর্মালি ওই দুইটা ক্ষেত্রে করতে হবে কি, দলিল বাতিল। আর অন্যান্য সকল ক্ষেত্রে কি, ঘোষণামূলক। হ্যাঁ, জুনাইরা চৌধুরী বলেন। স্যার, এটা একটু আবার এক্সপ্লেন করবেন, আমি না বুঝি নাই। আচ্ছা, সমস্যা নাই, এক্সপ্লেইন করব। বিষয়টা হচ্ছে যে এরকম, যে ধরেন আপনি একটা জমির মালিক, বা আপনি যে বাড়িতে থাকেন ওটার মালিক আপনি। তো আপনার এলাকার একজন লোক হঠাৎ এসে একটা দলিল দেখালো, এবং সে দাবি করতেছে যে আপনি যে বাড়িতে থাকেন এই বাড়ির মালিক হলো সে। এবং একটা দলিল দেখালো, সেখানে সে দেখাচ্ছে যে এই দেখেন, যে আপনার পিতা বেঁচে থাকা অবস্থায় এই জমি আমার কাছে বিক্রি করে গেছে। তো আপনার পিতার কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হচ্ছে আপনার প্রতিবেশী, এই মর্মে সে একটা দলিল আপনাকে দেখাইছে। কিন্তু আপনি জানেন যে আপনার পিতা বেঁচে থাকা অবস্থায় এরকম কারো কাছে কোনো জমি বিক্রি করে নাই। আপনি 100% নিশ্চিত যে এই যে যে দলিল আপনার প্রতিবেশী তৈরি করেছে, এটা হচ্ছে একটা জাল এবং ভুয়া দলিল। এখন আপনি তো দেখলেন যে সে একটা জাল এবং ভুয়া দলিল অলরেডি তৈরি করে আপনার হুমকি দিচ্ছে বেদখলের, যে আপনি এই জমি থেকে উঠে যান, এই জমির মালিক আমি, আপনার পিতার কাছ থেকে আমি ক্রয় করেছি। এখন আপনার হাতে অপশন দুইটা, দুই ধরনের মামলা করার। হয় আপনি দলিল বাতিলের মামলা করবেন, আর না হলে কি, ঘোষণামূলক মামলা করবো। এখন আমার ইচ্ছা মতো তো আমি করতে পারবো না, আগে দেখতে হবে যে ওই জাল দলিলের কন্ডিশন কি। আমি যে জিনিসটা আপনাদের লেখাইলাম, আপনি আগে দেখবেন যে ওই জাল দলিলের কোন পক্ষ যদি আপনি হন, বা জাল দলিলটা যদি নিবন্ধিত হয়, তাহলে আপনাকে দলিল বাতিলের মামলা করতে হবে। অন্যথায় এই দুইটার কোনোটা যদি না মিলে, তাহলে মামলা করতে হবে অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা। কিভাবে? ধরেন যে জাল দলিলটা তৈরি করছে, ওই জাল দলিলের এক পক্ষ হচ্ছে আপনার পিতা, আর এক পক্ষ হচ্ছে কি, ওই প্রতিবেশী। তার মানে জাল দলিলের এক পক্ষ কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি না, জুনায়রা আপনি না। তাহলে এক পক্ষ হচ্ছে আপনার পিতা, এক পক্ষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানে ওই যে প্রতিবেশী। তাহলে এই জায়গায় আমরা একটা জিনিস নিশ্চিত হলাম, যেহেতু আমি পক্ষ না, তাহলে আমি দলিল বাতিলের মামলা করতে পারবো না। বুঝতে পারছেন? এখন একটা জিনিস নিশ্চিত হয়েছে, এখন আরো একটা পরীক্ষা আছে, দেখবো যে পক্ষ না, ঠিক আছে, এখন আমি দেখবো যে ওই জাল দলিলটাকে নিবন্ধিত কিনা, জাল দলিলটা কি রেজিস্ট্রেশন করছে কিনা। যদি নিবন্ধিত হয়, তাহলে আপনি পক্ষ হন বা না হন, অবশ্যই কি মামলা করতে হবে, দলিল বাতিলের। এখন আপনি দেখলেন যে আপনি পক্ষও না, আবার দলিলটি নিবন্ধিত না, তাহলে আপনার আর দলিল বাতিলের মামলা করার দরকার নাই। তখন ওই দলিলটি জাল এবং অবৈধ মর্মে ঘোষণার জন্য আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায়। স্যার। জি জি যদি জি। আপনি ওই দলিলে একটা পক্ষ হইতেন, যদি এরকম দেখাইতো, ধরেন এরকম দেখাইতো যে আপনার পিতা ওই পক্ষ, এক পক্ষ প্রতিবেশী এক পক্ষ, ঠিক আছে, বাট আপনি জানতে পারলেন দলিলটা হচ্ছে নিবন্ধিত, তাহলে আপনাকে কি মামলা করা লাগতো, দলিল দলিল বাতিল। বাতিলের। যে নিবন্ধিত না, তাহলে তো আবার পক্ষ না, তাহলে আমার কি, ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক। জি জি। যদি এরকম হতো যে বুঝলাম বুঝলাম। নিবন্ধিত না, ঠিক আছে, বাট জাল দলিলের একটা পক্ষ দেখানো হয়েছে আপনার, আপনার পিতারে দেখায় নাই, দেখাইছে যে আপনি এই জমি বিক্রি করছেন গত বছর প্রতিবেশীর কাছে, তাহলে জাল দলিলের এক পক্ষ দাতা দেখাইছে কারে, আপনাকে, আমাকে। বিক্রেতা দেখাইছে আপনাকে, তাহলেও আপনাকে কি মামলা করা লাগতো, দলিল বাতিলের। অর্থাৎ বাতিলের। আমরা যে জাল দলিলটা দেখবো, আমরা দেখবো যে ওই দলিলের জাল দলিলের আমি একটা পক্ষ কিনা, অথবা পক্ষ না, ওই জাল দলিলটা কি নিবন্ধিত কিনা। নিবন্ধিত কিনা। যে কোনো একটা যদি হয়,
তাহলে আমাকে দায়ের করতে হবে দলিল বাতিলের মামলা। আর এই দুইটার যে কোনো একটা যদি না হয় তাহলে আমাকে করতে হবে কি, 42 ধারায় ঘোষণামূলক মামলা। ঠিক। থ্যাংক ইউ স্যার, বুঝছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জাল দলিলটা সে সাব রেজিস্ট্রি গিয়ে নিবন্ধন করতে কেন। এখন আপনি এবার বলতে পারেন যে স্যার জাল দলিলও নিবন্ধিত হয়। অবশ্যই হয়, জাল দলিলও নিবন্ধিত হয়। সব তো বাংলাদেশে হয় না এরকম কোনো কাজ নাই। দেখেন, জি আমি নিজে জাল জাল দলিল না, একটা ফ্রেশ দলিলের মানে সাহিত্য দলিলের মালিক এবং সেটা নিবন্ধিত, জি সেটা আর এক পক্ষ জাল দলিল, জাল হচ্ছে মানে সেটা নিবন্ধিত হয়েছে। তাইলে এই যে আমাদের সামনে উদাহরণ বিমল সাহেবের, তো আমরা তামাদি মেয়াদটা একটু দেখে ফেলি। আরেকটা কথা, বলেন। এই দলিলে আমরা আমাদের বিজনেস জাল দলিলটা হয়েছে, হুম হয়েছে জাল দলিল হয়েছে, আমরা প্রমাণ হয়েছি হুম যে পিআরএস রেকর্ডটা আমাদের না, সম্পূর্ণ আমাদের না। জি এখন পিআরএস রেকর্ডের আংশিক সম্পত্তি নিয়ে ওরা একটা দলিল করছে, হুম সেটা আমরা প্রমাণ পাইছি, কিছু প্রমাণ বের করছি, এখন ওই অনলাইনে রেকর্ড বের করছি, তাদেরটা আমাদের তো তাদেরটা নাই, হুম আমাদেরটাই আছে রেকর্ড। জি এখন এই দলিলের মুসাফির আমরা একটু ক্লিয়ার করতেছি, কি লেখছে যে ওই জাল দলিলটা আমাদের উপর বাধ্য করবে, এটা নিচে লেখছে হুম যে ওই জাল দলিলটা আমাদের উপরে বাধ্য করবে। হুম বাধ্য করবে মানে কি লিখলো, এটা কি বুঝলাম না। না ঠিক আছে, ওই জাল দলিলটা আপনাদের উপর বাধ্যকর নয় মর্মে আপনারা কি মামলা করছেন? এটাই তো আমরা করতেছি, ও তো বাধ্যকর নয় মর্মে, এখন কি দলিল বাতিল নাকি ঘোষণামূলক, কোনটা? সেটাই তো আমি বুঝলাম না। যদি আপনি দলিলটা, আপনি যেহেতু বলতেছেন নিবন্ধিত, নিবন্ধিত যদি হয় অবশ্যই আপনাকে ঘোষণামূলক করলে করতে পারেন, কিন্তু দলিল বাতিল মাস্ট করা লাগবে। কেন করা লাগবে? কারণ দলিল বাতিলের মামলা করলে যখন আদালত দলিলটাকে বাতিল করে, তখন ওই দলিল বাতিলের ডিক্রি আর একটা কপি যাবে নিবন্ধন অফিসে। নিবন্ধন অফিসে গিয়ে তাদের যে ওই যে জাল দলিলটাতে নিবন্ধন ছিল, বালাম বইয়ের যে তথ্য তথ্য আছে, এগুলো সব কি করে ফেলবে, অপসারণ করে ফেলবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, তো উনি যদি শুধু ঘোষণামূলক মামলা করে তাহলে কিন্তু নিবন্ধন বইয়ের তথ্য বাতিলের কোনো সুযোগ নাই। উনি উপরে শেষে লেখছে, উপরে তো ঘোষণামূলক কোনো কিছু লেখে নাই, নিচে লেখছে যে দলিলটা আমাদের প্রতি বাধ্য করবে, ওই জাল দলিলটা এইটা কি বুঝাইছে, এটা কি এখন বাতিল আপনি করতে যা হবে? বলতেছেন বাধ্যকর নয়, এইটুক দ্বারা কিছু বোঝা যায় না। বাধ্যকর নয় পরে রড হবে হয় বাতিল নইলে ঘোষণা। বাধ্য করে নয় মর্মে, হ্যাঁ, নয় মর্মে বাতিল অথবা ঘোষণা। বেশিরভাগই গোপালগঞ্জের উকিলরা করে বাধ্যকর নয় মানে ঘোষণা হয়েছে এখন বাতিল স্যার। ঘোষণা যদি উনি চান, ঘোষণা চাইলে প্রকৃতপক্ষে কাজ হবে না। তাইলে ওই দলিলটা যেহেতু নিবন্ধিত, তাহলে নিবন্ধন অফিসের তথ্য ঘোষণামূলক ডিক্রি দ্বারা মুছবে না। ভোট ফি লাগে না তো ওই জন্য করে। বুঝতে পারছেন? ফাও কথার তারিফ সাহেবের কয়াই লাগবে। দেখেন আমরা তামাদিটা পড়ে ফেলি দ্রুত, একটু পরেই আসতেছি আপনার ওই তথ্য যে দলিল বাতিলের মামলায় কোন ধরনের মামলায় ডিক্রির কপি নিবন্ধন অফিসে যায়। কোন ধরনের মামলায়? দলিল রেজিস্ট্রি দলিল বাতিলের মামলায়। দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইনের 39 ধারায় দলিল বাতিল বা দলিল রদের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। রদ টুক কেটে দেন, আপনি যার দলিল বাতিলই মনে রাখেন 3 বছর। এটা হলো 91 অনুচ্ছেদ। আমরা নামাজে যাব, তার আগে সব শেষের পয়েন্টটা একটু দেখি। সুনির্দিষ্ট প্রতীক আইনের 42 ধারায় দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এটাও তামাদি আইনের 92 ও 93 অনুচ্ছেদ। অর্থাৎ শুধু দলিল বাতিলের মামলা তামাদি মেয়াদ 91 অনুচ্ছেদ, আর জাল বলে ঘোষণার জন্য তামাদি মেয়াদও 3 বছর। এটা কত? 92 ও 93 অনুচ্ছেদ। এবং কোর্ট ফি যদি আমরা দেখি যে দলিলে স্যার এটা উল্লেখিত, কখন 92 কখন 93 স্যার? আচ্ছা এটার দরকার নাই আপাতত। জাস্ট মনে রাখেন যে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 3 বছর, 92 ও 93। আপাতত এইটুক মনে রাখেন, এইটুক যখন মনে থাকবে তখন 92 93 ব্যাখ্যা দিয়ে দেবো, সমস্যা নেই। কোর্ট ফি দেখেন, আহ দলিলে উল্লেখিত মূল্যের উপর অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি মানে হলো মূল্যানুপাতিক কোর্ট ফি। তার মানে দলিল সংশোধন অ্যাড ভ্যালোরাম, চুক্তি রদ অ্যাড ভ্যালোরাম, দলিল বাতিলও অ্যাড ভ্যালোরাম। ইভেন এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রতিকারণে যা পাইছি শুধু একটা ছাড়া 9 ধারার মামলা হলে অ্যাড ভ্যালোরামের অর্ধেক, আর বাকি সব কি অ্যাড ভ্যালোরাম। তো নামাজের বিরতি, নামাজ শেষে এসে আমরা আবার শুরু করতেছি। ধন্যবাদ।
এই বল আমার দায়িত্ব রয়েছে রূপ আমার দায়িত্ব। তো সবাই কথা শুনছেন? এই দিকটা বুঝলাম না তো। পরে দাঁড়া পরে হ্যালো, জি এই স্যার, অনলাইনে। শোনা যাচ্ছে? ধন্যবাদ। শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, ধন্যবাদ। জেনে রাখা ভালো। দেখেন, দলিল বাতিলের আদেশ দেওয়া আদালতের একটি স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। দলিল যদি রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, আন্ডারলাইন করেন, এবং যদি দলিলটি বাতিল করা হয়, তাহলে আদালত তার ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসারের নিকট পাঠাবে, যার অফিসে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছিল। তাহলে আমাদের বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসারের নিকট পাঠানো হয়? দলিল বাতিলের ডিক্রি, ঠিক আছে। তারপরে দেখেন, দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের পক্ষ হওয়ার প্রয়োজন নেই। আন্ডারলাইন করেন, দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের পক্ষ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু বিবাদীর কিন্তু অবশ্যই পক্ষ হওয়ার প্রয়োজন। যারা বিবাদী করছেন তার তো অবশ্যই দলিলের কি হইতে হবে? পক্ষ হইতে হবে। দলিল বাতিলের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। যদি দলিলে আন্ডারলাইন করবেন এক বা একাধিক অধিকার থাকে, তবে আদালত উপযুক্ত ক্ষেত্রে গোল দিবেন আংশিক বাতিল এবং আংশিক বহাল রাখতে পারে। মানে আপনারা একটা দলিলে ধরেন এইভাবে দেখালো যে দলিল বিক্রি করছে আমাদের আরিফ সাহেব। আরিফ সাহেব জমি বিক্রি করছে। তো 101, 102 এর সাথে সাথে পাশের জমির মালিক ধরেন বিথিকা। বিথিকারও 1 বিঘা উনি বিক্রি করে ফেলছে। কিন্তু বিথিকার মালিক তো উনি, বিথিকার জমির মালিক তো উনি না। কিনছে ধরেন আমাদের রুবেল। এখন রুবেল আরিফ সাহেবের কাছ থেকেই কিনছে, বাট রুবেল তো জানে যে 101, 102, 103 তিন খণ্ডের মালিকই হচ্ছে আরিফ সাহেব। রুবেল 3 খণ্ডই কিনছে, বাট প্রকৃতপক্ষে 103 দাগের মালিক হচ্ছে কে? বিথিকা। বুঝতে পারছেন? তাহলে বিথিকা যখন জানতে পারলো যে তার জমি বিক্রি করে ফেলছে আরিফ সাহেব, বা এরকম একটা বিক্রি আরিফ সাহেব করছে, তাহলে বিথিকার এখন প্রতিকার কি বলেন? বিথিকা তো প্রকৃতপক্ষে এরকম কোনো দান করে মানে বিক্রি করে নাই। তাহলে বিথিকা এই ক্ষেত্রে ওই যে আরিফ সাহেবের যে দলিলটা, এই দলিলটা আর বিথিকা কিসের মামলা করবে? বাতিলের। বাট এটা পুরোপুরি বাতিলের দরকার নাই, জায়গা জাস্ট বাতিল করবে কোন অংশটুকু? ওই যে 103, বিথিকা চাইতেছে যে ইওর অনার 103 দাগের যে অংশটুকু, এই অংশটুকু বাতিল করা হোক, বাকিটুকু কি থাক? বহাল থাক। তাহলে এই ক্ষেত্রে আংশিক কি হবে? বাতিল হবে, আর আংশিক বহাল থাকবে। এটাই বলছে আমাদের কত ধারায়? 40। এখানে একটা কথা মনে রাখবেন ওই যে দেখো এখন মামলা বদমাশ করে না, মামলা করে 39, ঠিক আছে। মামলা কিন্তু 12 ধারাই করে। আর যত ধারা আছে কোন ধারায় কিন্তু মামলা হয় না। 39 ধারায় দলিল বাতিলের মামলা তো কত ধারায়? 39, বাট আদালত আংশিক বাতিল করতে পারে, এই আর কি। তো এরপরে দেখেন, আরো মনে রাখতে হবে যে বিশেষ ক্ষেত্রে আদালত দলিল বাতিল করার আদেশ প্রদানের পাশাপাশি অপর পক্ষকে, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচারের প্রয়োজন অনুসারে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। ধারা 41, নিচে একটু স্টার দিয়ে লিখে রাখেন 38 ধারার ন্যায়। 38 ধারার ন্যায়। জি। তাহলে এই জায়গায়ও ক্ষতিপূরণটা কে দিচ্ছে? বাদী দিচ্ছে কাকে? বিবাদীকে। চুক্তি রোধের মামলায় যেভাবে ক্ষতিপূরণ দিত, এখানেও সেইভাবে ক্ষতিপূরণ দিবে। আখিনুর সাহেব, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে হবে। জি। আংশিক বাতিল করার কারণে এসে আর্থিক ক্ষতিপূরণ যে কোনো ক্ষেত্রে দলিল বাতিলের ডিক্রি যে জায়গা দিবে, সে জায়গায় উনি ক্ষতিপূরণ দিতে পারে। যে দলিল বাতিলের ডিক্রি পাইছে সে ক্ষতিপূরণ দিবে আর একজনকে, যে দলিল, যার দলিল বাতিল করা হয়েছে তারে। তাদের বাতিল করা আছে তাকে ক্ষতিপূরণ দেবে। আচ্ছা দেখেন, উনি তো এই কাজটা চুক্তি করছে। রোধের ক্ষতিপূরণ কে কারে দেয় সেটা বলেন আমারে। এত তো পেশার কিছু নাই। তাই এই জায়গাও বাদী দেবে বিবাদীকে। তাই এখন আর কোন টুক বোঝেন নাই? বলতেছে যদিও আমি তার জমি লেয়ে নিছি, আচ্ছা, আপনি তার জমি লিখে নিলেন, বাতিলি মামলা করছে। আপনি তার জমি লিখে নিলেন, ঠিক আছে, কিন্তু ওই যে থার্ড পার্টি রুবেল যে কিনছে, রুবেল তো না জেনেই কিনছে। রুবেলকে এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয় নাই হয়েছে। তাহলে বিথিকারে বলবে যে আপনার পক্ষে যদিও দিলাম, আপনি কি দিয়ে দিবেন? রুবেল কি দিয়ে দিবেন? এই এত টাকা ক্ষতিপূরণ।
বুঝছেন? আর বাকিটুকু কোর্টে যাই শিখেন। আপাতত এই জায়গা পাশের জন্য যা দরকার তাই শিখে যান। বাদী ক্ষতি পাশের জন্য দরকার যে 38-এর ক্ষতিপূরণ আর 41-এর ক্ষতিপূরণ কে দিবে কাকে? বাদী দিবে বিবাদীকে। বিবাদীকে। আর 19 ধারার ক্ষতিপূরণ বিবাদী দিবে কাকে? বাদীকে। ধন্যবাদ। কি ভাই? জি। তো চুক্তি রদ দেখ, আপনারা তো বুঝেন না। একটু পানি দে এই তোমার। প্রতিকার আইনে বই আছে, আপনারা এনে দেখাবানি, প্রবীর নিয়োগী লেখা। ওই এক বই হলো 1000 পেজের। বুঝতে পারছেন? মানে 8 আর 9 ধারা দেখবেন যে আমাদের ওখানে 1 পেজও হয় না লেখা, কিন্তু 8 আর 9 ধারা দিয়ে কয়েকশো পেজ লেখা আছে কেস রেফারেন্স। তার মানে কি, আপনারা জাস্ট ক খ শিখে যাচ্ছেন, আর যে সময় যে মামলা যেভাবে দরকার তখন পড়ালেখা করে ওই জিনিস আপনার জানতে হবে। আপনি জাস্ট মূল জিনিসটা জেনে যাচ্ছেন, এতটুকুই। আচ্ছা যাই হোক, দেখেন এখন আমরা চলে আসি যে, যেরকম আমি বলি যে সিপিসির জন্য বই পড়বেন। সিপিসি যদি দেওয়ানি কার্যবিধি খুব সংক্ষেপে জানতে চান, আমরা যদি আইন পাঠ পড়ছি আইন পাঠই পড়েন। আর এরপরে যদি আর একটু জানতে চান তাহলে পড়বেন শ্রী দীনেশ চন্দ্র দেবনাথের ছটি বই আছে, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, এগুলা শ্রী দীনেশ চন্দ্র দেবনাথের ছটি বই। ওই বই কিনে পড়বেন। শ্রী শ্রী দীনেশ চন্দ্র দেবনাথ। দেখেন, চুক্তি রদ ও দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের তুলনামূলক আলোচনা। এখন আমরা এই জায়গায় আসেন তুলনা করি যে চুক্তি রদের সাথে দলিল বাতিলের কি কি পার্থক্য বা মিল আছে। ভাই, চুক্তি রদের মামলা করে 35 ধারায়, দলিল বাতিলের মামলা করে কয় ধারায়? 39 ধারায়। চুক্তি রদের মামলা করে চুক্তিটা অবশ্যই কি হতে হবে? লিখিত। লিখিত দেবে। দলিল বাতিলের ক্ষেত্রে দলিলটা অবশ্যই কি হতে হবে? লিখিত। লিখিত। চুক্তি রদের মামলা করা যায় যদি চুক্তিটি হয় বাতিল যোগ্য, আর দলিল বাতিলের মামলা করা যায় বাতিল যোগ্য হলে বাকি বাতিল। বাতিল, বাতিল, বুঝলেন কিনা? বাতিল যোগ্য অথবা কি বাতিল। বাতিল। আচ্ছা, চুক্তি রদের মামলার তামাদি মেয়াদ 1 বছর। এক বছর, দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ কত? 3 বছর। 3 বছর। চুক্তি রদের মামলার ডিক্রি ওই রেজিস্ট্রি অফিসে পাঠানোর দরকার নাই, কিন্তু দলিল বাতিলের মামলার ডিক্রি কি রেজিস্ট্রি অফিসে পাঠাইতে হবে। চুক্তি রদের মামলায়ও বাদী ক্ষতিপূরণ দেয় বিবাদীকে কত ধারায়? 38 ধারায়। দলিল বাতিলের মামলায়ও বাদী ক্ষতিপূরণ দেবে কারে? বিবাদীকে কত ধারায়? কোন চুক্তি আংশিক ভাবে রদ করা যায় না, কিন্তু দলিল আংশিক বাতিল করা যায়। বুঝছেন? মিল অমিল দিয়েই বললাম। চুক্তি রদ্দে ইংরেজিতে বলে রেসিশন অফ কন্ট্রাক্ট, দলিল বাতিলে কি বলে? ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। চুক্তি রদের মামলা যে কেউ করতে পারে, দলিল বাতিলের মামলাও কি যে কেউ করতে পারে। চুক্তি রদের কোর্ট ফিস অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস, দলিল বাতিলের কোর্ট ফিস কত? বোঝা গেছে? আচ্ছা, তো এখানে একটা জিনিস আপনারা একটু লিখে রাখেন, সেটা হলো যে চুক্তি রদ প্লাস দলিল বাতিল, যার স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মামলা করতে পারে, কিন্তু দলিল সংশোধনের মামলা শুধু করে কে ভাই? শুধু দলিলের পক্ষরা। মানে আপনি দলিল সংশোধনের মামলা লিখবেন যে শুধু পক্ষগণ বা প্রতিনিধি। দলিল সংশোধন তীর চিহ্ন দিয়ে লেখেন শুধু পক্ষগণ অথবা বৈধ প্রতিনিধি। আর দলিল বাতিল প্লাস চুক্তি রদ, এটা তীর চিহ্ন দিয়ে লেখেন যে যে কোনো ব্যক্তি। যে কোনো পক্ষ বললি তো আবার ওই যে কোনো ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই চুক্তি দ্বারা বা ওই দলিল দ্বারা। দলিল সংশোধন শুধু পক্ষ বা বৈধ প্রতিনিধি। আর দলিল বাতিল প্লাস চুক্তি রদ, এটা কি যে কেউ। দলিল সংশোধন তীর চিহ্ন দিয়ে লেখেন শুধু পক্ষগণ বা বৈধ প্রতিনিধি, শুধু পক্ষগণ বা বৈধ প্রতিনিধি। মানে কি? মানে দলিল সংশোধনের মামলা করতে পারে দলিলের পক্ষরা অথবা কারা? বৈধ প্রতিনিধি। আর দলিল বাতিল এবং চুক্তি রদ, এটা যে কোনো ব্যক্তি করতে পারে যে ওই দলিল বা চুক্তি দ্বারা কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। পক্ষ হওয়ার দরকার নাই, পক্ষ হইলে ভালো, না হইলে সমস্যা নাই। বুঝতেন? এখন দেখেন, আমরা যদি একটু তুলনা করি যে দলিল সংশোধনের সাথে দলিল বাতিলের,
এর আগে তুলনা করলাম চুক্তি রদের সাথে দলিল বাতিলের, বাতিলের। এখন তুলনা করি দলিল সংশোধনের সাথে দলিল বাতিলের। প্রথমে এটা আছে দলিল সংশোধন আছে 31 ধারা, দলিল বাতিল আছে 39 ধারা। দলিল সংশোধন এটা, এই মামলাটা শুধুমাত্র ভুলের ক্ষেত্রে করা যায়, শুধুমাত্র কি ভুলের ক্ষেত্রে। ভুলটা আপনার সরল বিশ্বাসে হতে পারে, বা প্রতারণার মাধ্যমে হতে পারে, বা পারস্পরিক ভুল হতে পারে। কিন্তু দলিল বাতিলের মামলা করা যায় বাতিল বা বাতিল যোগ্য, দলিলটি যদি বাতিল বা বাতিল যোগ্য হয়। তারপরে দেখেন, দলিল সংশোধনের মামলা যে কেউ করতে পারে না, শুধুমাত্র পারে দলিলের পক্ষ বা বৈধ প্রতিনিধি, নাকি? আর দলিল বাতিলের মামলা পক্ষরা তো পারেই, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেও পারে। ঠিক আছে। দলিল সংশোধনের ডিক্রি কখনো ওই আপনার রেজিস্ট্রি অফিসে যাবে না, কিন্তু দলিল বাতিলের ডিক্রি অবশ্যই কি রেজিস্ট্রি অফিসে যাবে। তারপরে দলিল সংশোধনের মামলার কোর্ট ফিস অ্যাড ভ্যালোরাম, দলিল বাতিলেরও কি অ্যাড ভ্যালোরাম। দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ 3 বছর, 95 96 অনুচ্ছেদ মনে আছে কিনা, 95 ও 96। আর দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। 91 অনুচ্ছেদে বলতেছে কত বছর? 3 বছর। এই তো। দলিল আংশিক ভাবে আপনার আহ কি করা যায়, বাতিল করা যায়। আর দলিল সংশোধন তো এই যে আপনার এটাও মানে ওইভাবে বলে নাই, তবে সংশোধন করা দরকার হলে সংশোধন করা যায়। আর দলিল সংশোধন করার পর সেটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, কিন্তু দলিল বাতিল করার পর সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। বুঝতে পারছেন? রতিন সাহেব, হাসি দিলে একটা রুমাল ইউজ করবেন, নাহলে জামার সাথে চেপে ধরবেন। হ্যাঁ, দেখেন তো আমরা চলে আসি, এই যে দেখেন 39 এবং 42-এর মধ্যে যে পার্থক্য, মানে আমি কখন 39 ধারা মামলা করব, কখন 42 ধারা কিন্তু আমরা এখনো বিস্তারিত পড়ি না, এটা সামনে এক অধ্যায় পড়েই আছে। বাট আমি একটা জিনিস আপনাদের অলরেডি বলে দিছি, যে পক্ষ হইলে আর রেজিস্ট্রি হইলে দলিল বাতিল, আর পক্ষ না হইলে রেজিস্ট্রি না হইলে কি ঘোষণা ঘোষণামূলক। 42। দেখেন, দলিল বাতিল এবং ঘোষণামূলক মকদ্দমার মধ্যে একটি সম্পর্ক আছে। যদি দলিলটি শুরুতে বাতিল হয়, ভয়েড আব ইনিশিও, এবং দলিলের পক্ষ নয় এমন যে কোনো ব্যক্তি দলিলটি তার বিরুদ্ধে বাতিল ঘোষণার জন্য এবং দলিলটি তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য 1942 ধারায় মকদ্দমা দায়ের করতে পারে। কিন্তু যিনি দলিলের পক্ষ না, তিনি শুধুমাত্র দলিল বাতিলের জন্য মকদ্দমা দায়ের করতে পারে না। আপনাদের আলাদা শীট দিয়ে দেবো, বা যা লেখাইছে ওইটুকুই যথেষ্ট, আলাদা দরকার নাই। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। ভাই দেখেন প্রশ্ন, যে দলিল বাতিল ও বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষকে মামলা করতে হবে? কত বছর? 3 বছর। তারপরে দেখেন 2 নাম্বার, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান আছে? কত ধারায়? 39 ধারায়। বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা কি বলেন? যদি কোনো অপশনে স্বেচ্ছাধীন না থাকে, ধরেন বিবেচনামূলক থাকতো, তাহলে উত্তর হতো কি? আবার এক অপশনে বিবেচনামূলকও আছে, স্বেচ্ছাধীনও আছে, তখন বিবেচনামূলকই। ডিসক্রিশনারি মানে হচ্ছে কি বিবেচনামূলক। তারপরে 4 নাম্বার প্রশ্নটা দেখেন, যে আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি কি লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। লিখিত দলিল, এই রুবেল বলেন যে মৌখিক দলিল কি সংশোধন করা যায়, মৌখিক দলিল সংশোধন করা যায় কিনা? মৌখিক দলিল, হুম, মৌখিক দলিল হয় না? তাহলে বলেন মৌখিক চুক্তি সংশোধন করা যায় কিনা? মৌখিক চুক্তি সংশোধন করা যাইবে না। সংশোধন করতে হলে অবশ্যই জিনিসটা কি হতে হবে? লিখিত হতে হবে। বুঝতে পারছেন? জি। আপনারা হঠাৎ করে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যারা প্র্যাকটিস করেন তারা বলবে যে ভাইবা বোর্ডে গিয়ে হঠাৎ জিজ্ঞাসা করবে, বলেন তো সময়ের আবেদন নামঞ্জুর হয়েছে, কি করবেন? দেওয়ানি মামলায় একটা সময়ের আবেদন করতেন, নামঞ্জুর হয়েছে, এখন কি করবেন? রিভিশন তো আপনি পড়ছেন, এই কারণে বের হয়েছে। কিন্তু যারা কোর্ট কাছারিতে যায়, ধরেন সে পড়াশোনা করে না, বা তখন সে কিছুক্ষণ ভাববে যে সময়ের আবেদন নামঞ্জুর হইলে আমরা কি করি? কিছু তো করি না। কিছু তো সময়ের আবেদন নামঞ্জুর হইলে কি, যদি ফৌজদারি মামলা হয় তাহলে কি হয়, ওই যে আপনার ওই যে ওয়ারেন্ট ইস্যু হয় আসামির প্রতি। আর
যদি বাদীর সময়ের আবেদন না মঞ্জুর হয় তাহলে একসময় তার মামলা খারিজ করে দেয়, আসামি মানে আসামি খালাস পেয়ে যায়। আর দেওয়ানি মামলায় তো সময়ের আবেদন না মঞ্জুর যদি হয় তাহলে তার বিরুদ্ধে ওই যে মামলা খারিজ হবে, নাইলে একতরফা বিক্রি হবে, এইগুলার যে কোনো একটা হবে আর কি। তো নর্মালি আমরা কিছু করি না, বাট সময়ের আবেদন না মঞ্জুর হইলে আমার প্রতিকার কি জানেন? রিভিশন, সেটা দেওয়ানি মামলা হোক আর সেটা কি ফৌজদারি মামলা হোক। তারপর 5 নম্বর প্রশ্নটা দেখেন, কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য? কোন মামলায়? এটা আন্ডারলাইন করে, রেজিস্টার্ড দলিল বাতিলের মকদ্দমা। গ নাম্বার দেখেন কি, অবশ্যই দলিলটা হতে হবে কি রেজিস্টার্ড দলিল বাতিলের মকদ্দমা। তারপরে 6 নম্বর প্রশ্নটা দেখেন, যে দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের কি পক্ষ থাকার প্রয়োজন নাই। দলিল রদের মকদ্দমার কোর্ট ফি কত? এই জায়গায় আসলে দলিল রদ বলতে আপনার বাতিল বোঝানো হচ্ছে, বা রদরে যদি আপনি 35 ধারার রদও ধরেন তাতেও কি কোর্ট ফি কি হয়? অ্যাড ভ্যালুরেবল কোর্ট ফি। ধন্যবাদ। আমরা একটু চলে আসি সেলফ প্র্যাকটিসের প্রশ্নে। সেলফ প্র্যাকটিস মোটামুটি এগুলো আপনারা যা আছে পারবেন, তবে 13 নম্বর প্রশ্নটা দেখেন। 13 নম্বর আমাদের 39 ধারার ব্যাখ্যা ক, একটি জাহাজের মালিক প্রতারণামূলক ভাবে জাহাজটি সমুদ্র যাত্রার উপযুক্ত মর্মে একজন দায় গ্রাহক খ কে উক্ত জাহাজের বীমা করতে প্রবৃত্ত করে। খ বীমা পলিসি করে। খ উক্ত বীমা পলিসি বাতিলের জন্য মকদ্দমা দায়ের, মানে জাহাজের মালিক বলতেছে যে তুমি আমার জাহাজ নাও, এই জাহাজ নিয়ে জাহাজের বীমা করো, এবং এই জাহাজ সমুদ্র যাত্রার উপযুক্ত। কি বলেন? সমুদ্র যাত্রার উপযুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে এই জাহাজ কি সমুদ্র যাত্রার উপযুক্ত না। তার মানে তারে কি কথা বলে চুক্তি করাইছে বলেন তো? মিথ্যা বর্ণনা, মিসরিপ্রেজেন্টেশন, মিথ্যা বর্ণনা ছিল। এক্ষেত্রে খ কর্তৃক এইটা, ক্ষয়ের অপশন হলো দুইটা, খ বাতিলের মামলা করতে পারে অথবা কি জড়াতো। কারণ আমরা জানি যদি কোনো চুক্তি বাতিল যোগ্য হয়, কি হয়? বাতিল যোগ্য হয়, তাহলে তা সে দলিল বাতিলের মামলাও করতে পারে অথবা কি রদের মামলাও করতে পারে। এই জায়গায় তো রদের অপশন নাই, তো উত্তর কোনটা? মোকদ্দমা বাতিল। ওই যে বাতিলের জন্য মোকদ্দমা করতে পারে। বুঝেন নাই মিতা? কই পারবে না? ওটাও আছে, ওটা আছে, দুইটাই আছে, দেখেন। উত্তর তো কই, বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। পাইছেন? আছে। হ্যাঁ। মানে আমাকে এখন পাইছেন? কারণ এখানে আপনারা এতটুকু মনে রাখেন যে এই যে যে তারে তো ভুল বুঝাই চুক্তিটা করাইছে, তার মানে এটা কি বাতিল যোগ্য। সুরঞ্জন সাহেব কিছু না বুঝলে সামনে এসে বসবেন, প্রশ্ন করবেন। এই জায়গা আমরা যেভাবে পড়ি তাতে যে জীবনে আইন পড়ে নাই তারও বোঝা উচিত। বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে আমরা বুঝে যাব ইনশাল্লাহ। বুঝবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এবং আপনার, আমি একটা কথা বলি, সেটা হলো আপনাদের ইতিবাচক থাকতে হবে। আর সামনে 10 দিন থাকুক, 5 দিন হোক, একদিন থাক, আপনারা মনে মনে ভাববেন যে আল্লাহ পাশ করাবে। শেষ, যে দিনই পরীক্ষা দেয় আমি অ্যাটেন্ড করলে যেভাবে হোক আল্লাহ মানে কি পাশ করাবে, এইটুকুলো মনের মধ্যে আশা রাখেন, কোনো প্রকার কুচিন্তা আনবেন না। আচ্ছা, তো তারপরে এটা গুরুত্বপূর্ণ ছিল। আহ, আমাদের 16 নম্বর প্রশ্নটা দেখেন। 16 নম্বর প্রশ্ন, এক কানন সাহেব আমার প্রশ্ন করছিল যে স্যার 92 93 ধারায় কি আছে। তো দেখেন, 16 নম্বর প্রশ্নে বলছে ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোন দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ। ওই দলিল জাল বলে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা করলেই তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। বাট এখানে আমরা জানি যে রেজিস্ট্রি দলিল যদি রেজিস্ট্রিকৃত হয় তাহলে আমার মামলা করতে হয় কি মামলা? বাতিলের মামলা। বাট রেজিস্ট্রিকৃত দলিল এখানে বলতেছে যে ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোন দলিল জাল বলে ঘোষণার জন্য আপনি ওই ঘোষণামূলক মামলাও করতে পারেন, তবে এই ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করলেও 3 বছরই। বাট এই ক্ষেত্রে আবার আপনার আনুষঙ্গিক প্রতিকার হিসেবে চাওয়া লাগে আবার দলিল বাতিল। দলিল
বাতিল মানে আপনি ঘোষণায় তাইলে খালি খালি যাইতেছেন, মানে ঘোষণার সাথে সাথে আবার আনুষঙ্গিক প্রতিকার হিসেবে কি চাওয়া লাগে? বাতিল চাওয়া লাগে। তার মানে তো আমি ঘোষণা না চাই শুধু কি চাইতে পারতাম? বাতিল। বাতিল চাইতে পারতাম। বিষয়বস্তু অনুযায়ী স্যার, আমরা জি। তাহলে মুখটা কয় ধারে করতে হবে? ঘোষণামূলক হইলে 42 আর বাতিল হইলে 39। আর যদি দুইটাই একসাথে চাই তাহলে পুরো 42 এর সাথে 39 একসাথে। দেখেন স্যার একটা কটফি, প্রশ্ন করবো স্যার। বলেন বলেন। স্যার এই হ্যাঁ বলেন। রদ আর বাতিলের পার্থক্যটা একটু বলেন তো স্যার। আচ্ছা আপাতত এই জায়গা বাতিল বলতে বাতিল বুঝেন, মানে আপনাদের বোঝার সুবিধার্থে শুনেন, বাংলায় ক্যান্সেলেশনের বাংলা হয় হচ্ছে বাতিল। এখন আপনারা মাঝে মাঝে ওই যে আমি গতদিন পড়াইছিলাম যে সংশোধন বংশ একটা, রদ বংশ একটা, আর একটা কি বাতিল বংশ। একটা। তো আপনি জাস্ট মনে রাখবেন যে যদি সংশোধন আসে তাহলে দলিল সংশোধন হোক আর চুক্তি সংশোধন হোক কত দ্বারা? 31 দ্বারা। যদি চুক্তি রদ আসে, চুক্তি রদ আসুক আর দলিল রদ আসুক কত দ্বারা? 35। যদি 35। বাতিল বা চুক্তি বাতিল তাহলে কত? 39। এটা হলো বাতিল বংশ। 35 31। এখন মানে মূল আমাদের যদি ইংরেজিটা আসে তাহলে সমস্যা হয় না। ইংরেজিতে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, ইংরেজিতে রেসিশন অফ কন্ট্রাক্ট, ইংরেজিতে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। বাট আপনারা বাংলায় একটু কনফিউজ করার জন্য ওরা এই এদিক সেদিক করে। বাট আপাতত আপনি মনে রাখবেন রদ মানে 35, তাতে যে রদই আসুক না কেন, বৈকাল রদ আসলেও 35 দ্বারা নাকি। দেখেন আর 39 ধারা হচ্ছে কি বাতিল। আর 39 ধারা বাতিল মানে ধারা বাতিল করে নাই, চুক্তি বাতিল বা দলিল বাতিল। আর 31 ধারা মানে হচ্ছে সংশোধন। আপাতত এতটুকু মনে রাখেন। কি ভাই? বাইরে তো জানি না কি করে। দেখেন তো আমরা 17 নম্বর প্রশ্নটা দেখি। দলিলটি বাতিল বলে ঘোষণার জন্য বা দলিলটি বাতিল উপর বাধ্যকর না মর্মে 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ কত? কত বছর বলেন? 3 বছর। 19 নম্বর প্রশ্নটা দেখেন যে দলিলটি বাতিল এবং বাদীর উপর বাধ্যকর মর্মে 42 ধারায় গোল দিবেন শুধু ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায় যদি কি হয়? শুরুতে বাতিল হয় অথবা যে ক্ষেত্রে বাদী দলিলের কি বলেন পক্ষ না। পক্ষ না। এটা তো আমরা জানি বাদী দলিলের যদি পক্ষ না হয় তাহলে কি মামলা করতে হয়? ঘোষণা। ঘোষণামূলক মামলা। তো দলিল বাতিল মোটামুটি একটা কমপ্লিকেটেড বিষয়, চেষ্টা করলাম আপনাদের মোটামুটি সহজভাবে উপস্থাপন করার। তারপরেও যারা বুঝবেন না আমি তো আছি, প্রশ্ন কইরেন বা ক্লাস লেকচার আবার দেখবেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। এখন আমরা একটু চলে আসি ঘোষণামূলক মামলা, ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লারেটরি সুট। ধারা হচ্ছে আপনার 42 থেকে 43। ঘোষণামূলক মামলার ধারা কত বলেন? 42 থেকে 43। এবং ঘোষণামূলক মামলারে বলে ডিক্লারেটরি সুট। 44 হলে ও আনে কাছে নিয়ে এসেন দি বইটা নিয়ে এসেন আমারে, ওটা ভুল আছে কাটেন। ঘোষণামূলক মামলা হলো 42 থেকে 43। এই বিথিকা বলেন ঘোষণামূলক মামলা, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে আমার কাছে পড়তেছেন, আপনি আমার সিনিয়র স্টুডেন্ট। তো এখন সেই হিসেবে আপনি বলেন যে ঘোষণামূলক মামলা কাকে বলে। বিথিকা আপনার কাছ থেকে একটু শুনি। একটা উদাহরণ দিল স্যার। আর তো পারবেন ইনশাল্লাহ, বলেন ঘোষণা স্যার পরিচয় মনে করেন স্যার একজন দত্তক নিল, মানে সেই বলেন। দত্তক অনুযায়ী সে তার যে লোকটা দত্তক নিছে, মানে এ বি কে দত্তক নিছে। এখন এর যে সম্পত্তি রয়েছে, এখন এইটা বি পাবে, কিন্তু কিভাবে পাবে? উনি তার মৃত্যুর আগে একজনের কাছে বলে গেছে। তার কি মারা যাওয়াই লাগবে? না গেলে হয়। আজ মরা থাকলে? এখন সেই ঘোষণা পাওয়ার জন্য উনি মামলা করতে পারেন যে এ এ মানে বি বলবে যে এ আমার পিতা, আমাকে দত্তক নিছে, এরকম। কি যে বললেন আমি নিজেই বুঝি নেই, আর অন্যরা বুঝবে কি পরের কথা। আচ্ছা পরিচয় আর কি, আইন 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 বই পরিচয় দেওয়া আর কি, মানে আদালতের মধ্যে পরিচয় হওয়া। এই জায়গা
এই পড়াইতে আসে কিন্তু একটা মজা আছে, মন ভালো হয়ে যায়। আপনাদের এই আরো কয়েকজন আসে না, এই যে দিনেশ আসলে সে দুটো একটা উল্টো পাল্টা কথা বলতো, উল্টো ধরা বাক্য। তো যাই হোক, বিষয়টা হলো ভাই, ঘোষণামূলক মামলা হলো আপনার একটা অধিকার আছে, সেটা হতে পারে সম্পত্তির অধিকার অথবা কি পদের অধিকার, আর একজন এসে সেটা অস্বীকার করছে বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করছে। দুইটা, আপনার কিসের অধিকার আছে? সম্পত্তির অধিকার অথবা কি এই অধিকারটা অলরেডি আপনার আছে, মানে আপনি উপভোগ করতেছেন। এখন হঠাৎ করে অন্য একজন ব্যক্তি এসে বা ব্যক্তিগণ এসে আপনার যে অধিকারটা আছে এই অধিকারটা সে অস্বীকার করতেছে অথবা অস্বীকার করার কি উদ্যোগ গ্রহণ করতেছে, তখন সেই প্রেক্ষাপটে আপনার মামলা করতে হবে। কি মামলা? ডিক্লারেটরি সুট বা ঘোষণামূলক মামলা। এবং আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন যে আপনি একটা জমির মালিক আছেন, ওই জমির মালিকও আপনি, দখলেও আপনি। এখন প্রতিবেশী একজন এসে দাবি করতেছে যে এই জমির মালিক হলো সে, এই জমির মালিক সে, বাট তখন আপনি আপনার মালিকান, আপনি তো জমির মালিক অলরেডি আছেন, আপনার মালিকানা সে অস্বীকার করতেছে, তাহলে আপনি কি মামলা করবেন? বুঝলেন? তাহলে আপনার করতে হবে কি ঘোষণামূলক মামলা। আবার আপনি আইনত, আপনাদের এলাকার স্কুলের নাম জানো কি রুবেল? শেখ মুজিব আদর্শ বিদ্যালয়। শেখ মুজিব আদর্শ বিদ্যালয়ের ধরেন হেডমাস্টার আমাদের এই জায়গা পড়তো রশিদ সাহেব। রশিদ সাহেব হেডমাস্টার হওয়ার যোগ্য, মানে সেই হচ্ছে পরবর্তী হেডমাস্টার আইনানুগ ভাবে, কিন্তু তারে হেডমাস্টার বানাই নাই। তাহলে উনি ওই পদটার কি অধিকারী, কিন্তু ওনারে কি করছে? অস্বীকার করছে। তাহলে উনি কি মামলা করবে? ঘোষণামূলক, যে ওনাকে হেডমাস্টার হিসেবে ঘোষণা দেওয়া হোক। বুঝতে পারছেন? বিথিকা যে উদাহরণ দিতে গেছিল শেষ পর্যন্ত মিলাইতে পারে নাই। ধরেন দিনেশ একটা ছেলেকে দত্তক নিছে, দিনেশের পরিবারের সদস্যরা জানে না, দিনেশ হঠাৎ মারা গেছে। এখন সে আইসা, ওই পুত্র আইসা ওই দিনেশের দত্তক পুত্র হিসেবে দাবি করতেছে যে আমি হলাম মরহুম দিনেশের দত্তক পুত্র, কিন্তু দিনেশের যে পরিবারের সদস্যরা আছে তারা আবার কি করতেছে? অস্বীকার করতেছে। তাহলে দত্তক পুত্র এই জায়গা কি মামলা করবে? যে তারে দত্তক পুত্র মর্মে ঘোষণা দেওয়া হোক। বুঝছেন? একজন বিয়ে কইরা পরবর্তীতে ওয়াইফ আসছে, ওয়াইফকে অস্বীকার, প্রথম ওয়াইফের ভয়তে দ্বিতীয় ওয়াইফকে কি করতেছে? অস্বীকার করতেছে। তাহলে দ্বিতীয়, এই জায়গায় দ্বিতীয় ওয়াইফ কি মামলা করবে? যে তার বৈধ স্ত্রী মর্মে ঘোষণা দেওয়া হোক। তার মানে বিষয়টা হলো যে ঘোষণামূলক মামলা করতে হলে আপনার হয় আপনার পদের অধিকার থাকতে হবে, না হলে কি সম্পত্তির অধিকার থাকতে হবে, এবং সেই অধিকার কেউ কি করবে? অস্বীকার করবে বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করবে, তাহলে আমাকে মামলা করতে হবে। কি মামলা? ঘোষণামূলক মামলা। এখন একটা মজার বিষয় হলো যে এই ঘোষণা ইতিবাচক হইতে পারে, এই ঘোষণা নেতিবাচক হইতে পারে। মানে ঘোষণা পজিটিভ হইতে পারে, ঘোষণা নেগেটিভ হইতে পারে। পজিটিভ, এতক্ষণ আমি যতগুলো উদাহরণ দিলাম সবগুলো হলো পজিটিভ ঘোষণা। যে ওই যে এক এক মহিলা এসে দাবি করতেছে যে সে হলো দিনেশের স্ত্রী, দিনেশ বলতেছে না তুমি আমার স্ত্রী না, তখন সেই মহিলা দিনেশের স্ত্রী মর্মে ঘোষণার জন্য দেওয়ার জন্য কি মামলা করে? ঘোষণামূলক মামলা। বাট দিনেশ যদি মনে করে যে আসলেই সে ওই মহিলা তার স্ত্রী না, তাহলে আগে মামলা করবে দিনেশ। দিনেশ মামলা করবে যে অমুক মহিলা আমার স্ত্রী না, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। এই যে না সূচক, এটারে বলে কি? নেগেটিভ ডিক্লারেশন। নেগেটিভ ডিক্লারেশন বা নেতিবাচক ঘোষণা। ওই যে দত্তক পুত্র এসে দাবি করছে যে সে হলো দিনেশের পুত্র, বাট দিনেশের পরিবারের সদস্যরা যদি মনে করে যে আসলেই সে দত্তক পুত্র না, তাহলে তারা যাই মামলা করবে যে অমুক ব্যক্তি দিনেশের দত্তক পুত্র না, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। বুঝতে পারছেন? তাহলে ঘোষণা কি বলেন? ইতিবাচক হইতে পারে, ঘোষণা নেতিবাচক হতে পারে। পোষ্য গ্রহণ, দত্তক গ্রহণ যে একই বিষয়। আচ্ছা, আমরা একটু পড়া শুরু করি। তো মূল কথা এটাই ভাই। আর একটু বলে দিই, এখানে অনেক কথা বলা আছে, বাট মূল যে কথা সেটা বলে দিলাম। আর একটা হলো যে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আপনার কোর্ট ফি দিতে হয়, ফিক্সড কোর্ট ফি 300 টাকা। বলেন কত? 300 টাকা। এখন শুনেন, ঘোষণামূলক মামলার ক্ষেত্রে, এই সুরঞ্জন সাহেব ঘোষণামূলক মামলা বুঝছেন? আর বহুত করেন, বাট বলেন তো ঘোষণামূলক মামলা কাকে বলে? অধিকার তো আপনি আসেনি, অধিকার চাচ্ছেন কিভাবে? কেউ যদি কি করে? অস্বীকার করে। কেউ অস্বীকার না করলে তোমার ঘোষণা চাওয়ার দরকার নাই। বুঝছেন? এখন শুনেন ভাই, ঘোষণামূলক মামলার ক্ষেত্রে কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা ফার্দার রিলিফ একই কথা, মানে আনুষঙ্গিক
প্রতিকার। কিছু কিছু ক্ষেত্রে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে যদি আপনার আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। আনুষঙ্গিক প্রতিকার যদি আপনি না চান তাহলে আদালত আপনার কোনো ঘোষণা দিবে না। কেমনে? আমি একটু উদাহরণ দিই, শুনেন। ধরেন একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে আপনি জমির দখলে আছেন আর একজন এসে অস্বীকার করছে, বলছে সে মালিক, তাহলে আপনার শুধু ঘোষণা চাইলেই হচ্ছে। আপনি দখলেও নাই, ওই জমির মালিক আপনি, বাট আপনি দখলে নাই। এখন আর একজন এসে বলতেছে যে তুমি তো জমির মালিক না, তুমি তো দখলেও নাই মালিকও না। এখন আপনি এই জায়গা যদি শুধু ঘোষণা চান তাহলে আদালত আপনারা ঘোষণা দিল, বাট দখলে তো আপনি গেলেন নাই। না। তাহলে এই মামলায় আপনাকে ঘোষণার সাথে সাথে কি চাইতে হবে? আনুষঙ্গিক চাইতেই হবে। আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল চাইতে হবে, যেহেতু আপনি দখলেও নাই। নাই। এই জায়গার দখলটা হলো আপনার আনুষঙ্গিক প্রতিকার। বুঝেন কিনা? ধরেন আপনি দলিলটা নিবন্ধিত, দলিলটা কি? নিবন্ধিত। জাল দলিল নিবন্ধিত। এখন আপনি শুধু ঘোষণামূলক মামলা করছেন। হবে না। ঘোষণামূলক মামলা করলে এই জায়গায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আমার কি চাইতে হবে? দলিল বাতিল। দলিল বাতিল, কারণ দলিল বাতিল যদি আমি না চাই তাহলে রেজিস্টার্ড যে ডিক্রিটা, দলিলটা যে নিবন্ধিত, এই ডিক্রির কপি তো নিবন্ধন অফিসে যাবে না। বুঝতে পারছেন? তাহলে আমার দেখতে হবে যে ঘোষণামূলক মামলার সাথে সাথে যদি আমার আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে তাহলে আমাকে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। আমি যদি কোনো আনুষঙ্গিক প্রতিকার না চাই তাহলে আদালত আমাকে কি দিবে না? ঘোষণা দিবে না। ধরেন আমরা ওই যে আট আট ধারা মনে আছে, 8-9 ধারা ভাই, 8 আর 9, 8 ধারার সাথে শুধু 8 ধারা মামলা করা যায় না, 8 ধারার সাথে চাইতে হয় কি? 42। ওই যে, তাহলে 42 হলো আপনার মূল প্রতিকার, আর 8 ধারা হলো এক্ষেত্রে কি? আনুষঙ্গিক প্রতিকার। মানে আমি ঘোষণাও চাইতেছি, দখলও চাইতেছি। তো এই আর কি। হ্যাঁ, তো ঘোষণামূলক মামলার কোর্ট ফিস সাধারণত ফিক্সড, শুধু ঘোষণা চাইলে ফিক্সড 300 টাকা। আপনি যদি একটা মামলায় 3টা ঘোষণা চান, 300 × 3 কত? 900 টাকা। কিন্তু যদি আপনি ঘোষণামূলক মামলার সাথে আনুষঙ্গিক প্রতিকার চান তাহলে কোর্ট ফিস হয়ে যাবে ভাই এক বলেরম কোর্ট ফিস। যাই হোক, অনেক কথা বললাম, আপাতত আমরা পড়া শুরু করি। না, ঘোষণামূলক স্বামীর সাথে সন্তানও থাকবে। তা আমাদের এখানে তো এই যে আমরা দেখেন এই ভাই, ওটার সাথে কিন্তু আরেকটা ঘোষণা চাইলে সেক্ষেত্রে এক বছরের উপর এক বছরের করতে চাইবে না। না মানে কি ঘোষণা চাইছেন দুইটা? আমার একটা উদাহরণ দেন। না, না, এরকম ভাই। ওরা একটু কি বলতে দেয় একটু শোনেন, শোনেন। তা আমি সত্য ঘোষণা চাই, হ্যাঁ, যে জমিতে আমার সত্য আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার একটা দলিল, ওই দলিলটা আমার উপর বাধ্যকর নাই, হ্যাঁ, দুইটা ঘোষণা আছে। হ্যাঁ। এই ক্ষেত্রে ওরা বলে যে এক বছর করতে দিতে হবে। না, আপনি যদি দুইটাই ঘোষণা চান তাহলে 3 × 2 মানে 600 টাকা দিতে হবে। আর আপনি সত্য ঘোষণা চাইছেন, সত্য ঘোষণা তো শুধু ঘোষণাই, সত্য ঘোষণা মানে ঘোষণাই, শুধু ঘোষণা মানে আমি দখলে আছি, তার মানে আমি শুধু ঘোষণাই চাইছি। আর একটা চাইছেন অবৈধ জাল মর্মে ঘোষণা, তাহলে দুইটাই তো ঘোষণা। তাহলে এই জায়গায় আপনার কোর্ট ফিস দিতে হবে 300, 300, 600। এখন যদি তারা বেশি নিয়ে থাকে, এটা তারা আপনার অনৈতিক ভাবে নিচ্ছে। বুঝতে পারছেন? ঘোষণা আইনে আছে, যদি আপনি আপনি রেফারেন্স দেখাবেন, যে আপনারা আইনের রেফারেন্স দেখাইছেন। তারা আমরা কামরুল স্যারের এসে এই আমলে এইগুলো করছে, কামরুল স্যারের কোর্টে মামলা করলে দেখা যাচ্ছে ওইভাবে ডাবল পত্রিকার কাছে না না, এটা তো ভুল। ওই একটা কেউ যদি ভুল প্র্যাকটিস করে সেটা মেনে নিলে তো ভুল শিখবে। আর অনেক সময় উকিল সাহেবরা বলে না যে দূর, আমি তো টাকা দিচ্ছি না মক্কেলের কাছ থেকে দেবো দিয়ে। বাট ঘোষণা যদি হয়, ধরেন দুইটাই ঘোষণা, এটা তো আনুষঙ্গিক প্রতিকার না। যদি আনুষঙ্গিক প্রতিকার হইতো তাহলে দিতাম কি? অ্যাভেলেবল কোর্ট ফিস। হ্যাঁ, হ্যাঁ, জি। দেখেন, তো ঘোষণামূলক মোকদ্দমা একটু দেখি। দেখেন যে কোনো ব্যক্তির আইনানুগ পরিচয় বা লিগ্যাল ক্যারেক্টার বা সম্পত্তিতে সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তির অধিকার, এই যে একটু আন্ডারলাইন করেন, আইনানুগ পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার বা সম্পত্তিতে সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তির অধিকার ঘোষণা আছে যে মোকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মামলা বা ডিক্লারেটরি সুট। ঘোষণামূলক মোকদ্দমায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি দেয় তা হলো ঘোষণামূলক ডিক্রি। মানে আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিক্লারেটরি ডিক্রি কাকে বলে। আপনি বলবেন যে ঘোষণামূলক মামলায় যে ডিক্রি দেয় তারে কি বলে? ঘোষণামূলক ডিক্রি বলে। মনে করেন এ মারা গেছে, বি এসে দাবি করে যে এ হলো তার দত্তক পুত্র।
এ হলো তার, মারা গেছে এ, হঠাৎ বি এসে দাবি করতেছে যে আমি হলাম যে মারা গেছে তার দত্তক পুত্র। সে এর সম্পত্তির উত্তরাধিকারী পাওয়ার অধিকারী, এবং সে বলতেছে যেহেতু আমি ওনার দত্তক পুত্র, ওনার সম্পত্তির উত্তরাধিকার আমি। কিন্তু এই দাবি এর যে জীবিত সন্তানরা আছে তারা অস্বীকার করে, তারা বলতেছে যে না, তোমরা আমার বাবার দত্তক পুত্র না। এই ক্ষেত্রে বি যে এ এর দত্তক পুত্র তার ঘোষণা চেয়ে বি মকদ্দমা দায়ের করতে পারে। মানে বি মামলা করবে যে আমি অমুকের দত্তক পুত্র, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। বি ও করতে পারে, অথবা কি তার সন্তানরাও মামলা করতে পারে যে অমুক বি এর সন্তান না। দত্তক না। হ্যাঁ, সন্তানটা করলে হবে নেতিবাচক ঘোষণা, আর ইন্দা ঘোষণা মামলা করলে কি, এখন যে আগে করবে তারটা প্রতিষ্ঠিত হবে। অথবা একজন মামলা করলেই হলো, সেই মামলায় তো বিচার হচ্ছে। বুঝতে পারছেন? ধরেন সন্তানরা যদি মামলা করে তাহলে এ হচ্ছে বিবাদী, এও তো তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সে জায়গা থাকতেছে। আবার যদি বি এসে মামলা করে তাহলে এ সন্তানরা হচ্ছে বিবাদী, তারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতেছে। দেখুন, ঘোষণাটি কিন্তু বি এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ যদি সে এ এর দত্তক পুত্র না হয় তাহলে সে কিন্তু এ এর সম্পত্তির অধিকারী হবে না। তাহলে বুঝতে পারছেন, এই জায়গা দুই ঘোষণামূলক মামলা যে কেউ করতে পারে, একজনরা করলে হবে নেতিবাচক, আর একজনরা করলে হবে কি ইতিবাচক। ইতিবাচক। তো তারপরে দেখেন, যে বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারার অধীন বল দিবেন দুইটি বিষয়ে ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা দায়ের করা যেতে পারে। এক নাম্বার, বাদীর আইনগত পরিচয়ের জন্য, নাই আপনাদের, বাদীর আইনগত পরিচয়ের জন্য, অথবা সম্পত্তিতে বাদীর কোনো অধিকার বিষয়। ওই যে সম্পত্তি আন্ডারলাইন করেন, আর আইনগত পরিচয়, ওই যে একটু আগে বলছিলাম না যে সম্পত্তির অধিকার আর কি, কিসের অধিকার, পদের অধিকার। সম্পত্তির অধিকার আর পদের অধিকার। এখন আমরা একটু চলে আসি যে ঘোষণামূলক মামলায় প্রতিকার পাওয়ার শর্তাবলী একটু পড়ি, অল্প দেখেন। মকদ্দমা দায়েরের সময় বাদী অবশ্যই কোনো আইনগত পরিচয়ের অধিকারী হবে, এটা একটু আন্ডারলাইন করেন। দায়েরের সময় মানে যখন সে দায়ের করতেছে অলরেডি একটা পদের কি অধিকারী, এমন না যে ওই পদটা ভবিষ্যতে পাবে। যখন সে দায়ের করতেছে তখনই সম্পত্তির অধিকারী অথবা পদের অধিকারী। আইনগত পরিচয় বলতে আইন কর্তৃক আরোপিত কোনো পরিচয়, এই আইনের অধীন আইনগত পরিচয় বলতে আন্ডারলাইন করবেন কোনো চুক্তি বা টর্ট হতে সৃষ্ট নয়, কিন্তু আইন স্বীকৃত কোনো ব্যক্তি বা বিশেষ অধিকারকে বোঝায়। কি নাই? আচ্ছা, না থাকলে একটু শুনেন। যেমন এই শুনেন, পরীক্ষায় যদি আসে যে এই জায়গা ঘোষণামূলক মামলায় আইনগত পরিচয় বলতে চুক্তি হতে আইনগত পরিচয় হলে হবে না, টর্ট হতে সৃষ্ট আইনগত পরিচয় হলে হবে না, এটা আইনগত পরিচয় হতে হবে মানে আইন স্বীকৃত কোনো ব্যক্তি বিশেষ অধিকারকে বোঝায়। যেমন বৈধতা, বিবাহ, তালাক, দত্তক ইত্যাদি আইনগত মর্যাদা। বৈধতা মানে অমুক অমুকের বৈধ সন্তান কিনা, অমুক অমুকের বৈধ আহ হাজবেন্ড কিনা। বিবাহ মানে তো বুঝেন অমুক অমুকের স্ত্রী কিনা, এই মর্মে ঘোষণা। তালাক, দত্তক ইত্যাদি আইনগত মর্যাদা। যেমন বাদী কোনো শিশুর পিতা নয় মর্মে ঘোষণামূলক মকদ্দমা, বা বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা। দুই নাম্বারটা দেখেন, যদি না থাকে শুনেন, বাদী কোন সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, আন্ডারলাইন করবেন, পার্সন এন্টাইটেল টু প্রপার্টি হয়, একটু আগে বললাম পদের অধিকারী হবে, আর দুই নাম্বারে কি বলেন, সত্ত্বের অধিকারী হবে। অর্থাৎ মকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে, যদিও বাদী সম্পত্তি ব্যবহার এবং ভোগ করা দূরবর্তী হতে পারে। এটা আন্ডারলাইন করবেন, ভবিষ্যতে বাদী সম্পত্তিতে স্বার্থের বা সত্ত্বের অধিকারী হবে, এই কারণে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে পারবে না। ধরেন আপনার পিতা যতদিন জীবিত আছে সম্পত্তির মালিক পিতা, পিতার অবর্তমানে মালিক হয় কারা, সন্তানরা। এখন পিতা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত তো মালিক হয় নাই, তাহলে সন্তানরা কি ঘোষণামূলক মামলা করতে পারবে কিনা বলেন? সে তো এখনো মালিকই হয় নাই। না থাকলে সমস্যা নাই, আমার কথাগুলো শোনেন। যেমন বাদী দখলে থাকা অবস্থায় সত্ত্বের ঘোষণা চেয়ে মামলা দায়ের করতে পারে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, দেখেন দুইটা জিনিস। এক, তার আইনগত পরিচয় থাকবে এবং অপর কেউ এসে সেটাকে কি করবে, অস্বীকার করবে। দুই, তার সম্পত্তির অধিকার থাকবে, অপর কেউ এসে সেটা কি করবে, অস্বীকার করবে। ধন্যবাদ। তিন নাম্বার দেখেন,
বাদীর এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার, এই যে আন্ডারলাইন করেন, বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে। এক দুইতে বলছে জাস্ট অধিকারী হবে আর কি। আর 3 নম্বরে এসে বললো বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে, বা আন্ডারলাইন করবেন বিবাদী অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে। মানে সে এসে বলতেছে অস্বীকার করলাম, অথবা মাত্র অস্বীকার করার কি নিছে, অ্যাটেম্প্ট নিছে, উদ্যোগ গ্রহণ করলো। অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্যের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা হবে বা হতে পারে। তাহলে আমরা এখানে 3টা পয়েন্ট কি পড়লাম দেখেন, আমি সামারি করে দিই। 1 নম্বরে পড়লাম তার আইনগত অধিকার থাকবে, 2 নম্বরে বললাম তার সত্যের অধিকার থাকবে, আর 3 নম্বরে এসে বললো যে যে বিবাদী এসে মানে অপর ব্যক্তি এসে তার এই আইনগত অধিকার বা সত্যের অধিকার কি করবে, অস্বীকার করবে বা অস্বীকার গ্রহণ করার উদ্যোগ নিবে। ধন্যবাদ। 3টা পেলাম। 4 নম্বর দেখেন, বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। ভাই এটা আন্ডারলাইন করেন, আনুষঙ্গিক প্রতিকারে গোল দেন ফার্দার রিলিফ, ফার্দার রিলিফ। এবং দেখেন বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে পারে না। কি বলছে, করবে। করতে পারে যদি বলতো তার মানে সে ইচ্ছা করলে করতেও পারে, নাও পারে। আর করবে মানে কি, অবশ্যই করতে হবে, সে করতে কি বাধ্য। ইংলিশটা দেখেন, where the plaintiff is able to seek further relief than a mere declaration of title, he must, এই যে মাস্ট শব্দটা বলতেন, he must seek such relief। মাস্ট মানে কি, অবশ্যই করবে। তাহলে এখানে একটু দেখেন ভাই, যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে বা ফার্দার রিলিফ প্রার্থনা না করে, তাহলে আদালত ঘোষণামূলক ডিক্রি দিতে আন্ডারলাইন কেন অস্বীকার করবে। মানে তার ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ ছিল বাট সে চাই নাই, তখন আদালত তারে ঘোষণা দিবে না। কারণ 42 ধারার শেষে বলা হয়েছে, যেখানে আন্ডারলাইন করবেন বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। মানে আদালত দিবেই না। আপনার দখলও নাই, সত্যও নাই, আপনার মামলা করতে হবে সত্য প্লাস দখল। আপনি শুধু সত্য চাইছেন, দখল চান নাই, আপনি আনুষঙ্গিক প্রতিকার পাবেন না। চান নাই, তার মানে আপনার আদালত কি দিবে না, সত্য দিবে না। যদি প্রথম 3টি শর্ত পূরণ না হয় তাহলে আদালত মকদ্দমাটি খারিজ করে দিবে। প্রথম 3টা শর্ত কি ছিল আমি মনে করাই দিই। 1 নম্বর শর্ত ছিল আইনগত অধিকার থাকবে, 2 নম্বর শর্ত ছিল সম্পত্তির অধিকার থাকবে, 3 নম্বর শর্ত ছিল এই আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার অপরপক্ষ এসে অস্বীকার করবে বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করবে। তো এই 3টার কোনোটা যদি না থাকে তাহলে আদালত ওই মামলা কি করে দিবে, খারিজ করে দিবে। খারিজ। যদি প্রথম 3টি শর্ত পূরণ হয় কিন্তু চতুর্থ শর্তটি পূরণ হয় নাই, চতুর্থ শর্ত ছিল যে আপনার ফার্দার রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ আছে বাট আপনি চান নাই, অর্থাৎ প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা হয়নি, সেই ক্ষেত্রে আদালত ঘোষণাটি মঞ্জুর করবে না। মামলা খারিজ করবে না বাট কি, ঘোষণাটিও মঞ্জুর করবে না। ঘোষণামূলক ডিক্রি বাদীর নতুন কোনো আন্ডারলাইন কারণ অধিকার সৃষ্টি করে না, বরং বাদীর বিদ্যমান অধিকারকে ঘোষণা করে। অ্যাকচুয়ালি ঘোষণামূলক মামলায় আপনার কিন্তু নতুন কোনো অধিকার না, বরং আপনার যে অধিকারটা আছে সেই অধিকারটারে কি দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। তাই মকদ্দমা দায়ের করার সময় বাদীর অধিকার বিদ্যমান থাকতে হবে। বাদী ভবিষ্যতে কোনো অধিকার অর্জন করবে তার ঘোষণা চেয়ে মকদ্দমা দায়ের করতে পারে না। তাহলে আপনার 3টা শর্ত না থাকলে মামলা খারিজ, আর চতুর্থটা যদি না থাকে মানে তাহলে খারিজ না, ঘোষণা দিবে না। বুঝতে পারছেন? এখন আমরা একটু চলে আসি যে আনুষঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ আসলে কাকে বলে। এটা অলরেডি আমরা জানি, যেরকম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় বলা হয়েছে, যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা মেয়ার ডিক্লারেশন অফ টাইটেল ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারত কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। এই ক্ষেত্রে আদালত মকদ্দমাটি আন্ডারলাইন করবেন, খারিজ করবে না কিন্তু দাবিকৃত ঘোষণাও মঞ্জুর করবে না। মানে আপনারে আনুষঙ্গিক প্রতিকার চান না, এই কারণে আপনার মামলা খারিজ করতেছে না, কিন্তু আনুষঙ্গিক প্রতিকারও কি বলেন চাইতে হবে, দিবে না। মানে আনুষঙ্গিক প্রতিকার না চাইলে মামলা খারিজ করতেছে না আপাত দৃষ্টিতে, কিন্তু আপনার ঘোষণাও দিবে না, দিবে না, ঘোষণাও দিবে দিবে না। না। জি। যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারত, সেখানে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করে আন্ডারলাইন করবেন, আর বাদীর জন্য গোল্ডেন বাধ্যতামূলক আছে লেখা। এই যে বাবা, অর্থাৎ এই ক্ষেত্রে
আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে আদালত কোনোভাবেই ঘোষণা মঞ্জুর করবে না। নাই না? তা আপনাদের বইতে আছে, নতুন সংস্করণে নাই বোধহয়। নতুন সংস্করণ উনি একটু বেশি পেঁচাইছে। আচ্ছা শুনেন, এখন আমি একটু বলে দিই, ওটা বেশি পেঁচানো বলতে যা বোঝাচ্ছে আমি সবই পড়ানো হয়। এখন একজন প্রশ্ন করছেন যে স্যার, যে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে মামলা তো খারিজ করতেছে না, কিন্তু ঘোষণাও তো দিচ্ছে না। দিচ্ছে না, এখন ওই মুহূর্তে আমার প্রতিকার কি? ওই মুহূর্তে আপনার প্রতিকার যেটা, সেটা আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়ে এসেছি। আমি একটু মনে করাই দিই। ধরেন আপনি আপনি দখলেও নাই, আপনার সত্ত্বেও অস্বীকার করছে। এখন আপনার তো মামলা করতে হবে 842 ধারায়। 842 ধারায়, বাট আপনি 8 চান নাই, শুধু কি চাইছেন? 42 চাইছেন। তার মানে আপনি দখল আপনার আনুষঙ্গিক প্রতিকার হিসেবে চাওয়া উচিত ছিল, কিন্তু আপনি চান নাই। এখন মামলা তো হয়ে গেছে। এই মুহূর্তে আপনার প্রতিকার আরজি সংশোধনের আবেদন করা। কি বলেন? আরজি সংশোধনের আবেদন করা, অথবা 23-27 বিধিতে মামলাটা, আমি বলবো ইওর অনার আমার ফর্মাল ডিফেক্টস আছে। এটা কয় ফর্মাল ডিফেক্টস। ফর্মাল ডিফেক্টস মানে রীতিসম্মত ত্রুটি, মানে যে ত্রুটির কারণে এটা আরজি খারিজও হচ্ছে না, মামলা খারিজও হচ্ছে না, বাট এই মামলা যদি চলে আমি আলটিমেটলি কোনো এই মামলায় কোনো রেজাল্ট পাবো না। সো ইওর অনার, আমার এই মামলায় ফর্মাল ডিফেক্টস আছে। আমি পরবর্তীতে এই মামলাটা দায়ের করতে চাই ওই সত্যের সাথে কি সহ, দখল সহ। এই মর্মে আমার প্রথম মামলাটা প্রত্যাহারের অনুমতি দেওয়া। তাহলে এক বিধি। তাহলে যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার না চান, লিখিত প্রশ্ন, যদি আপনার আনুষঙ্গিক প্রতিকার না চান, তাহলে আমার প্রতিকার কয়টা ভাই? হয় আমার আরজি সংশোধনের আবেদন করতে হবে, অথবা কি ওই মামলা প্রত্যাহার করতে হবে নতুন করে দায়েরের শর্তে। বুঝতেন রুবেল সাহেব? তবে আপনার অনুমতি নিয়ে প্রত্যাহার করতে হবে, আদালতের কাছে যে আমি আবার দায়ের করতে চাই, এই মর্মে আমাকে প্রত্যাহারের অনুমতি প্রদান করা হোক। অনুমতি না দেবে, না। অনুমতি না হলে আদালত দেবে না। আচ্ছা, এই আপনাদের এই যে যে গান চালাচ্ছে, আপনারা বলবেন আমি শুধু চেয়েছি তোমায় কাকে, মানে বার কাউন্সিলকে, ওই যে অ্যাডভোকেট হওয়ার জন্য। আপনাদের জন্য সঠিক। দেখেন, তো যদি বাদী সম্পত্তির দখলে না থাকে, এটা একটু দেখেন উদাহরণটা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। যদি বাদী সম্পত্তির দখলে না থাকে এবং বাদী যদি আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল দাবি না করে শুধুমাত্র সত্য ঘোষণার মকদ্দমা দায়ের করে, তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না, কারণ সে তো দখলেই নাই। শুধু সত্য চাইলে কি কাজ হবে? হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে বিবাদী বিরোধীয় সম্পত্তির দখলে থাকে এবং বাদী দখলে থাকে না, সেই ক্ষেত্রে সত্য ঘোষণার মকদ্দমায় বাদীকে অবশ্যই দখলের দাবি করতে হবে। যদি না করে তাহলে আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। আচ্ছা, যদি আপনাদের না থাকে টেনশন নিয়ে না, আমি দিয়ে দিব, সমস্যা নাই, জাস্ট কথাগুলো শোনেন। সবই আছে, কিন্তু ওই জায়গায় একটু বাড়াইছে, একটু বিস্তারিত আছে, পড়লে একটু বুঝবেন। এই জায়গা থেকে আগে বুঝে যান। যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা উচিত ছিল, মানে তার আনুষঙ্গিক প্রতিকার দাবি করা কি উচিত ছিল, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি না করলে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবে না। তার কারণ হলো, মকদ্দমার আন্ডারলাইন করবেন, বহুত্ব নিবারণ করার জন্য। মানে হলো এই জায়গায় আনুষঙ্গিক প্রতিকারের সাথে, আনুষঙ্গিক প্রতিকারের উপর আদালত এত জোর দিল কেন? মানে আপনার মনে হইতে পারে যে আমার দখল আমি চাই নাই, সমস্যা কি? আমি সত্য চাইছি, আমার সত্য দেখ, দখলের জন্য দরকার হলে আলাদা মামলা করব। আপনার এই ধরনের মানে আহ, আহ, মনে হতে পারে যে আমি সত্য চাইছি, আমার সত্য দেখ, যা চাইছি তা দেখ, পরে আবার চাইলে আবার দিবে, সমস্যা কি, আমি তো করতেই দিব। আপনার মনে হইতে পারে, কিন্তু আদালতের তো সময় নষ্ট হচ্ছে। এই দুইটা জিনিসই তো আপনি একসাথে চাইতে পারতেন, কিন্তু আপনি দুইটা জিনিস যদি আলাদা আলাদা চান, তাহলে মামলা হবে কয়টা? দুইটা। তাহলে আদালতের কি সময় নষ্ট হবে না ভাই? হুম। অথচ এই দুইটা বিষয় নিষ্পত্তি করা যেত কয়টা মামলায়? একটা মামলায়। একটা মধ্যে সব আদালত। হুম। 11 জি ভাই। 11 হ্যাঁ, যেমন যেখানে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল দাবি করা উচিত ছিল কিন্তু দাবি না করে শুধুমাত্র ঘোষণার জন্য মকদ্দমা দায়ের করেছেন, এই ক্ষেত্রে যদি আদালত আপনার ঘোষণাটি মঞ্জুর করে, তাহলে আপনি পুনরায় দখলের জন্য আবার মকদ্দমা দায়ের করবেন। অথচ দখল এবং ঘোষণা দুইটি বিষয় কিন্তু একই মামলায় নিষ্পত্তি করা সম্ভব ছিল। বুঝতে পারছেন? তাহলে আনুষঙ্গিক প্রতিকারের উপর এত জোর কেন দিল বলেন তো? যে যে ওই দুইটা বিষয় একই মামলায় নিষ্পত্তি করা সম্ভব ছিল। এখন আমরা চলে আসি ভাই, যে ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে। দেখেন,
42 ধারার অধীন ঘোষণামূলক মামলা দায়ের করতে পারে যে কোনো ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী, মানে যার কি অধিকার আছে, লিগাল ক্যারেক্টারের অধিকার আছে। ইংলিশটা আন্ডারলাইন করেন, কি ক্যারেক্টার? লিগাল ক্যারেক্টার, মানে যার আইনগত পরিচয়ের অধিকারী আছে বা কোন সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, পার্সন এন্টাইটেল টু প্রপার্টি। এখানে দুইটা অধিকার কি থাকা লাগবে না যে কোনো একটা থাকলে হবে? যে কোনো একটা হয় আইনগত অধিকার থাকতে হবে, আইনগত পদের, অথবা কি সম্পত্তির অধিকার বা সত্ত্বের অধিকার। এবং যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমরা চলে আসি কোর্ট ফি। দেখেন ঘোষণামূলক মামলার কোর্ট ফি, শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে দেখেন, শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য নির্ধারিত কোর্ট ফি গোল্ডেন 300 টাকা দিতে হবে। এই যে একটা আমরা কোর্ট ফি পেলাম, যেটা হলো কি নির্ধারিত কোর্ট ফি, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো আনুষঙ্গিক প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মোকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে নির্ধারিত কোর্ট ফি 300 টাকা দিতে হয়। এবং মনে রাখবেন, যদি 4টা ঘোষণা চাই তাহলে 1200, 1200। 2টা ঘোষণা চাইলে 600। এবার আমরা চলে আসি যে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, ঘোষণামূলক মামলা যতক্ষণ পর্যন্ত একসাথে ততক্ষণ পর্যন্ত 300 টাকা, কিন্তু যখন তার সাথে আনুষঙ্গিক চা হবে তখনই সেটা হয়ে যাবে 1 বেলার উপর। তখন সেটা হয়ে যাবে কি, শুধু 42 300 টাকা, 42-এর সাথে 8 যোগ করলে 1 বেলার, 42-এর সাথে 8 যোগ করলে 600। শুধু 42 কত, 300, আর 42-এর সাথে যদি সুনির্দিষ্ট প্রতিকারের 8 ধারা যোগ করি, তার মানে আমি আনুষঙ্গিক প্রতিকার চাইলাম, তখন কোর্ট ফি হয়ে যাবে কত, 1 বেলার কোর্ট ফি। দেখেন, কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে 1 বেলার কোর্ট ফি দিতে হয়। যেমন দলিলটি বাদীর উপর বাধ্যকর নয় মর্মে শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়ের করলে 300 টাকা নির্ধারিত কোর্ট ফি দিতে হবে। কিন্তু যদি 42 ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মকদ্দমা এবং 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে, ওই যে দেখেন দলিল বাতিলের মকদ্দমা দায়ের করলে, মানে 42 আর 39 একসাথে চাইছেন, তাহলে দলিলে উল্লেখিত মূল্যমানের উপর 1 বেলার কোর্ট ফি দিতে হবে। বুঝতে পারছেন? কি হয়েছে? নাই, কিছুই নাই, ভুল, সবই ভুল। দেখেন, যখন সম্পত্তিতে বাদীর দখল সত্য ঘোষণার উপর নির্ভর করে, তখন বাদী সত্য ঘোষণার জন্য 42 ধারায় এবং আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধারের জন্য 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম বা মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। তার মানে আপনি এটা মনে রাখেন যে শুধু ঘোষণা চাইলে 300, আর ঘোষণার সাথে আনুষঙ্গিক চাইলে কত, 1 ভ্যালোরাম। না, আচ্ছা, এখন তামাদি মেয়াদের কথা আসি। টাইম টু ফাইল দা সুট, তামাদি মেয়াদও একই রকম, শুধু ঘোষণা চাইলে 120 অনুচ্ছেদে 6 বছর। আর আপনি যদি শুধু ঘোষণার সাথে সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চান, তাহলে ওই মামলার যে তামাদি মেয়াদ, সেই মেয়াদ 6 বছর। এই যে লেখা আছে, লেখা লাগবে না, দেখেন এই যে দেখেন, কোন প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করতে হবে 6 বছরের মধ্যে। তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের কত অনুচ্ছেদ, 120। কারণ শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের তফসিলে নেই, এবং এই কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। পোষ্য গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে, পোষ্য গ্রহণ একজন জিজ্ঞেস করছেন, পোষ্য মানে দত্তক, পোষ্য গ্রহণ বৈধ হয়েছে এই মর্মে ঘোষণার মামলার তামাদি মেয়াদও 6 বছর, তামাদি আইনের 118 অনুচ্ছেদ। কিন্তু পরের লাইনটা আন্ডারলাইন করেন, আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা দায়ের করা হয়, সেক্ষেত্রে তামাদির একক কোনো মেয়াদ নেই। যেমন যদি 42 ধারায় দলিলটি বাধ্য নয় মর্মে ঘোষণামূলক মকদ্দমা এবং 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের মকদ্দমা দায়ের করার ক্ষেত্রে মকদ্দমার তামাদি মেয়াদ হবে 3 বছর। এখন আমি কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। শুধু ঘোষণামূলক মামলা তামাদি মেয়াদ 6 বছর, তামাদি আইনের কত অনুচ্ছেদ। বাট ঘোষণামূলক মামলাটা যদি হয় কোন দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য, দলিল বাতিল চাই নাই, শুধু দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য, সেই ক্ষেত্রে 92-93-তে 3 বছর। নরমালি শুধু ঘোষণার তামাদি মেয়াদ কত, 6 বছর। কত অনুচ্ছেদ, 120। কিন্তু ঘোষণাটা যদি হয় কোন দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য, সেই ক্ষেত্রে কত বছর, 3 বছর। কত কত অনুচ্ছেদ, 92 আর 93 অনুচ্ছেদ। বুঝতে পারছেন? এছাড়া যদি ঘোষণার সাথে ফার্দার রিলিফ চাওয়া হয়, ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার
চাওয়া হয় তখন হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। বুঝতে পারছেন? ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাইলে তামাদি মেয়াদ যেরকম ওই আনুষঙ্গিক প্রতিকারের যেরকম সেরকম, ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাইলে কোর্ট ফিসও ওই আনুষঙ্গিক প্রতিকারের যেরকম সেরকম। অর্থাৎ ঘোষণা একা গেলে নিজের পকেট খরচে যাবে, কিন্তু যদি সে কারোর সাথে যায় তাহলে আর সে টাকা পয়সা খরচ করবে না, যার সাথে যাচ্ছে সে যেরকম ঘোষণাও সেরকম। আচ্ছা, প্রায় শেষে চলে আসছি আমরা। শেষ কথাটা একটু দেখি ভাই, সংক্ষেপে মনে রাখুন, একটু দেখি আমরা যে ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণা দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার, এটা আমরা জানি নাকি? তো একেবারে শেষের পয়েন্টটা দেখেন। মোটামুটি সবগুলাই পড়ছি, শেষের পয়েন্টটা 43 ধারা, এটা আমি আপনাদের আলাদা নোট দিয়ে দিব। তারপরেও দেখেন যে ঘোষণামূলক ডিক্রি শুধুমাত্র মকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর হবে, কিন্তু এই ঘোষণা আন্ডারলাইন করবেন, তৃতীয় কোনো ব্যক্তির উপর বাধ্যকর হবে না। এখানে একটু লেখেন জাজমেন্ট ইন পার্সোনাম, লেখেন জাজমেন্ট ইন পার্সোনাম। এই ঘোষণামূলক মামলার রায় হচ্ছে জাজমেন্ট ইন পার্সোনাম প্রকৃতির। JUDGMENT, জাজমেন্ট ইন পার্সোনাম, PERSONAM, জাজমেন্ট ইন পার্সোনাম। এবং হাইপেন দিয়ে লিখবেন যে মামলার রায় শুধুমাত্র তার পক্ষগণের উপর বাধ্যকর, যে মামলার রায় শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর, সেটাকে বলে জাজমেন্ট ইন পার্সোনাম। যে মামলার রায় শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর তাকে বলে জাজমেন্ট ইন পার্সোনাম। শুধুমাত্র মামলার পক্ষগণের উপর বাধ্যকর তাকে কি বলে বলেন? জাজমেন্ট ইন পার্সোনাম। একটু শুনেন, আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 43 ধারায় বলছে ইফেক্ট অফ ডিক্লারেশন। এই ধারাটার টাইটেল হলো ডিক্লারেশন, ঘোষণার ফলাফল, ইফেক্ট অফ ডিক্লারেশন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ঘোষণার ফলাফল আলোচনা করছে কত ধারায়? 43 ধারায়। বা যদি বলে ইফেক্ট অফ ডিক্লারেশন কত ধারায়? 43 ধারায়। এবং বলছে যে ঘোষণামূলক মামলার রায় শুধুমাত্র কাদের উপরে বাধ্যকর? ওই মামলায় যারা পক্ষ ছিল তাদের উপর, তৃতীয় কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। এবং এইভাবেও যদি প্রশ্ন আসে যে জাজমেন্ট ইন পার্সোনাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বলা হয়েছে? 43 ধারায়। বুঝতে পারছেন? পার্সোনাল, তারপরে ইফেক্ট অফ ডিক্লারেশন, হুম তারপর ছিল ঘোষণার ফলাফল, হুম এই তিনটাই ছিল আপনার 43। 43-এ। জি, এখন একটা কথা শুনেন, আপনারা অনেকেই বুঝতেছেন না যে মামলা অনেকে হয়তো বা এই 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 ধারণা আসতেছে যে মামলার ফলাফল তো পক্ষগণের উপর বাধ্য করে। বাট একটু শুনেন, মামলার এই যে যে ঘোষণা, এটা পক্ষগণের উপর বাধ্যকর কেমনে আমি একটু উদাহরণ দেই। অন্য কোনো ব্যক্তির উপর বাধ্যকর না, বইয়ের যে উদাহরণ আছে সেই উদাহরণই দেই। যে দিনেশ একটা মামলা করছে যে আপনার দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মর্মে ঘোষণা দেয়া হোক। দিনেশ মামলা করছে যে অমুক হচ্ছে, মহিলার নাম ধরেন যে কোনো একজন ক্যাটরিনা কাইফই ধরি, যে ক্যাটরিনা কাইফ হচ্ছে দিনেশের স্ত্রী, এই তার যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মানে ধরেন এই মর্মে ঘোষণা, বৈধ স্ত্রী এই মর্মে ঘোষণা দেওয়া হোক। সেই সাথে সাথে দিনেশ এটাও বলছে যে ক্যাটরিনা হচ্ছে আমার বৈধ স্ত্রী এবং অমুক হচ্ছে আমার শাশুড়ি। মানে উনি ঘোষণা চাইছে দুইটা, কয়টা? একটা হলো স্ত্রী ঘোষণা চাইছে, আর একটা কি? শাশুড়ি ঘোষণা চাইছে। বুঝতে পারছেন? এবং এই মামলায় আদালত দিনেশের পক্ষে ডিক্রি দিছে, মানে আদালত ঘোষণা দিচ্ছে যে ক্যাটরিনা কাইফ আসলেই দিনেশের স্ত্রী এবং অমুক আসলেই দিনেশের শাশুড়ি। বুঝতে পারছেন? কিছুদিন পরে ধরেন সালমান খান এসে মামলা করছে ক্যাটরিনার বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের। কি মামলা করছে? দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার কার বিরুদ্ধে মামলা করে জানেন? স্ত্রীর বিরুদ্ধে বা স্বামীর বিরুদ্ধে। তাহলে সালমান খান দাবি করতেছে যে ক্যাটরিনা হচ্ছে তার বৈধ স্ত্রী, মানে এই জন্য সে ওই দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করছে। তো এখন বলেন তো, এই মামলায় দিনেশ যদি আগের যে ঘোষণামূলক মামলা, এই মামলার ডিক্রি যদি ক্যাটরিনা দেখায় এই আপনার এই দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায়, সে যদি এসে বলে যে ওর না আমি তো ক্যাটরিনা এসে বলতেছে যে আমি তো দিনেশের স্ত্রী, বৈধ স্ত্রী, এই মর্মে দেখেন ঘোষণা আগের মামলাই আছে, তাহলে আমার বিরুদ্ধে আবার উনি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা কিভাবে করে? বলেন তো এটা কাজ হবে কিনা? কাজ হবে না। কারণ ঘোষণামূলক মামলার ডিক্রি তো শুধু দিনেশের উপর বাধ্যকর আর
ওই ক্যাটরিনার উপর আর তার শাশুড়ির উপর বাধ্যকর, সালমান খানের উপর তো বাধ্যকর না, যেটা বলে দিছে কততে, 43-এ, বুঝেন নাই? তো এই মামলার, ঘোষণামূলক মামলার ওই যে দিনের যে ডিগ্রিটা পাইছে, এর ফলাফল কিন্তু পরের যে কোনো মামলায় কিন্তু পড়বে না। বুঝতে পারছেন? বুঝাইতে পারলাম কিনা? তো এই কারণে এই হুবহু উদাহরণ বইতেই আছে, লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দিয়ে দেবো আগামীকাল ইনশাল্লাহ। প্রিন্টটা শেষ হয়ে গেছে এখন, মানে ঠিক হয়ে গেছে, আনতে দেবো ইনশাল্লাহ। দুইটাই নষ্ট হয়েছিল, একটা ঠিক হয়েছে। আচ্ছা, তো এখানে আবার অনলাইনে একজন লেখছে যে ক্যাটরিনা জীবনেও বলবে না সে দিনেশের বৈধ স্ত্রী। তো যাই হোক, সেটা যে আমার কাজ নাই। তো আপাতত মনে রাখেন যে 42 ধারায় বললো ঘোষণামূলক মকদ্দমা, আর 43 ধারায় বললো যে ইফেক্ট অফ ডিক্লারেশন বা ঘোষণামূলক ডিক্রির কি ফলাফল। যদি আপনাকে বলে জাজমেন্ট ইন পার্সোনাম, কত ধারায়? 43 ধারা। জাজমেন্ট ইন পার্সোনাম কাকে বলে? যে মামলার রায় শুধুমাত্র মামলার পক্ষগণের উপরে বাধ্যকর। তো এই তো, আগামীকাল আসেন। আগামীকাল আমরা আরেকটু বাকি আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদের আগামীকাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল আপনাদের ক্লাস টেস্টও থাকবে, ওই যে, হ্যাঁ, দণ্ডবিধি পরীক্ষা, সেটাই বললাম, দণ্ডবিধির পরীক্ষাও থাকবে। কত ধারা থেকে কত ধারা? 107 থেকে 211। 107 থেকে 211। এটা পরের দিন, আগামীকাল দণ্ডবিধি থাকবে ইনশাল্লাহ। এই আর কি। তো আমরা যা পড়লাম, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আজকে এতটুকুই।